ঠিক আছে, কিছু ভাস্কুলার ডিজিজ, ঠিক আছে। ভাস্কুলারের মধ্যে আমরা ভাস্কুলার আলাদা কিছু ডিজিজ পড়ে আসছি, সেটা হচ্ছে ভাস্কুলার কি কি ডিজিজ পড়ছি আমরা, রেনাউডস ফেনোমেনা, বার্জার ডিজিজ, এইদিকে ভাস্কুলার ডিজিজের মূল। তাহলে এই রেনাউডস ফেনোমেনা আর আমরা এই জায়গায় পড়বো না, ঠিক আছে। রেনাউডস ফেনোমেনা এগুলো আসলে যে শীত প্রধান দেশে হয়ে থাকে, এজন্য খুব একটা এগুলো ধরেও না, ঠিক আছে। আর আমরা এটা পড়ছি কি, এই জায়গায় থাকবে সিস্টেমিক সার্কুলেশন। তাইলে এই ভেসেলে আমাদের যে প্রেশারটা বাড়বে, এইগুলো আমরা কি বলবো, সিস্টেমিক হাইপারটেনশন। এই ভেসেলে যেটা বাড়বে, মানে এই জায়গায় যে প্রবলেমটা হবে এই ভেসেলে, ব্লাড প্রেশারটা কোথায় হয়, হোয়াট ইজ ব্লাড প্রেশার, এই যে আর্টারি ওয়ালে যে চাপ দেয়, তাইলে সেটাই তো বলছে যে সিস্টেমিক হাইপারটেনশন। আর যদি লাংসের ভিতরে প্রেশার বাড়ে ব্লাডের, তখন এদের কি বলে, পালমোনারি হাইপারটেনশন। পালমোনারি হাইপারটেনশন। বুঝা গেছে? এই মোটামুটি লাংসের মোটামুটি। এবারে হলো গিয়া লাংসের স্পেশাল কিছু ডিজিজ, মানে হার্টের স্পেশাল কিছু ডিজিজ। এর মধ্যে প্রথমে হলো গিয়া কনজেনিটাল হার্ট ডিজিজ, এইটাও আমরা এই জায়গায় পড়বো না, ঠিক আছে। কনজেনিটাল হার্ট ডিজিজ কি, সুন্দর করে যদি জিজ্ঞেস করে পেডিয়াট্রিক্সের ওইটাই সুন্দর করে করবো, কারণ ওই জায়গায় আমরা বিস্তারিত পড়ছি। কনজেনিটাল এটা এই জায়গায় পড়াইবো না, ধরবেও না। যদি জিজ্ঞেস করে সুন্দর করে কবি অ্যাসাইনোটিক, সায়ানোটিক। অ্যাসাইনোটিকের মধ্যে উইথ শান্ট, উইদাউট শান্ট, অথবা দরকার না হইলে সুন্দর করে এএসডি, বিএসডি আর প্যাটেন্ডাক্টাস আর্টারিওসাস, ঠিক আছে। আর এর ক্ষেত্রে অ্যাট্রিয়াল ওই যে স্টেনোসিস। আর তারপরে ওইটা কি যাক, ওটা ওইটার মধ্যে না করেও সমস্যা নেই। আর তারপরে হইল গিয়া সায়ানোটিকের মধ্যে, সায়ানোটিকের মধ্যে কি কি আছে, মূল সায়ানোটিকের মধ্যে কনজেনিটাল মূল হইল গিয়া টেট্রালজি অফ ফেলটস। ফেলটসের সাইডে কম্পোনেন্ট জিজ্ঞাসা, এর বেশি এই জায়গায় তেমন কিছু জিজ্ঞেস করবে না। তাইলে কনজেনিটাল হার্ট ডিজিজ এটা আমরা পেডিয়াট্রিক্সের সাথে কোরিলেশন করি, ঠিক আছে। যদি জিজ্ঞেস করে এর বেশি এই জায়গায় জিজ্ঞেস করবে না, ঠিক আছে। এটা বিস্তারিত পেডিয়াট্রিক্স, ঠিক আছে। তারপরে আমরা এই যে ডিজিজ অফ দ্য পেরিকার্ডিয়াম, এটা মোটামুটি আমরা ইয়ে করছি কি কি, একটা হলো পেরিকার্ডিয়াল ইফিউশন, এটা মোটামুটি ট্রিটমেন্ট আমরা কয়ে গেছি, ঠিক আছে। ইনভেস্টিগেশন, আল্ট্রাসোনোগ্রাম, সিটি স্ক্যান, ইকো, ঠিক আছে। হার্টের চারটা প্রথমে এদিকে চেস্ট এক্সরে, এটা যদি আমরা কার্ডিওমেগালি দেখতে পারি, মাপটা দেখাই দেবো, যদি 50%-এর বেশি হয় তাহলে এর বলে কার্ডিওমেগালি। তাহলে চেস্ট এক্সরে, পিএভি, ঠিক আছে। আর অ্যাবডোমিনাল এক্সরে করি এপিভি, ঠিক আছে। চেস্ট এক্সরে, তারপরে ইসিজি, তারপরে ইকোকার্ডিওগ্রাফি, আর তারপরে হলো গিয়া কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন, ঠিক আছে। কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন। আর তারপরে হলো গিয়া এইবার আমরা আরেকটা জিনিস দেখবো, হার্টের যে কটা বাল্ব থাকে, কয়টা বাল্ব থাকে, চারটে বাল্ব থাকে। কি কোন জায়গায় থাকে, এটা হলো গিয়া অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের মাঝখানে, রাইট ভেন্ট্রিকল আর রাইট অ্যাট্রিয়ামের মাঝখানে কি থাকে, ট্রাইকাসপিড বাল্ব, ঠিক আছে। আর লেফট অ্যাট্রিয়াম আর এর মধ্যে বাইকাসপিড বাল্ব বা মাইট্রাল, ঠিক আছে। আর আরেকটা হলো গিয়া আমরা ওই যে অ্যাওর্টা যে জায়গা থেকে উঠে, তাহলে ওই জায়গায় অ্যাওর্টিক বাল্ব, আর যে জায়গা থেকে পালমোনারি ওঠে সেই জায়গা থেকে পালমোনারি বাল্ব। এটা হচ্ছে ক্লিয়ার কাট মনে রাখতে হবে যে আমাদের হার্ট সাম কীভাবে প্রডিউস হয়। আমরা ওই এক্সামিনেশন করি তখন একটা জিনিস বলি যে পালপেবল A2, পালপেবল P2। সবাই জিজ্ঞেস করি A2 আর P2টা কি, এটুক জানে যে এটা অ্যাট্রিয়াল ভালভের সাউন্ড শুনি আর এটা পালমোনারি ভালভের সাউন্ড শুনি, অ্যাওর্টিক আর পালমোনারি। কিন্তু এটা A2 আর P2 কেন বলা হয়েছে, তার মানে A1 আর P1টা কি, এটা একটা কোশ্চেন আসতে পারে। তুই এই আমাদের ম্যাক্সিমাম পোলাপনের জিজ্ঞেস তারা সুন্দর করে এটা বলতে পারবে না, ঠিক আছে। এই জিনিসটার মানে কি, A1 আর P1 বলতে কিছুই নাই। আমাদের যে ফার্স্ট হার্ট সাউন্ড
এইটা প্রডিউস করে ট্রাইকাসপিড ভালভ আর মাইট্রাল ভালভ। এই দুটো যখন বন্ধ হবে, লাভ ডাব বন্ধ হবে খুলবে, বন্ধ হবে লাভ খুলবে, এই জায়গায় ওইকে ফার্স্ট হার্ট সাউন্ড, এই জন্য ওইটা ফার্স্ট হার্ট সাউন্ড। আর সেকেন্ড হার্ট সাউন্ড প্রডিউস করে অ্যারোটিক ভালভ আর পালমোনারি ভালভ, এই দুইটা আবার একসাথে বাড়ি দেয় একটা, ওইটাকে সেকেন্ড হার্ট সাউন্ড। এই সেকেন্ড হার্ট সাউন্ডের বোঝানোর জন্য এ মানে সেকেন্ড হার্ট সাউন্ডের দুইটা কম্পোনেন্ট, সেকেন্ড হার্ট সাউন্ড প্রডিউস করে কি অ্যারোটিক ভালভ আর পালমোনারি ভালভ, এই জন্যই লেখা হয় A2 আর P2। এই এ দ্বারা A2 দ্বারা বোঝায় এটা সেকেন্ড হার্ট সাউন্ডের একটা কম্পোনেন্ট, P2 দ্বারা বোঝায় এটা সেকেন্ড হার্ট সাউন্ডের একটা কম্পোনেন্ট। এটার কোনো A1 আর P1 নাই, কারণ ওই দুইটা ট্রাইকাসপিড ভালভ আর মাইট্রাল ভালভ তৈরি করে ফার্স্ট হার্ট সাউন্ড। ঠিক আছে, এটা কোনো A1 A2 নাই, A1 A2 নাই না Yes, বুঝতে পারছি। ঠিক আছে। পেরিকার্ডিয়ামে পেরিকার্ডিয়াল ইফিউশন, পেরিকার্ডাইটিস, একিউট পেরিকার্ডাইটিস, ক্রনিক পেরিকার্ডাইটিস, এটা আমরা বললাম। কার্ডিয়াক টেম্পোনেট বললাম, যদি এই জায়গায় নাই, যদিও জিজ্ঞেস করে, সুন্দর একটা জিনিস। কার্ডিয়াক টেম্পোনেটের মূল একটা কজ হলো গিয়া পেরিকার্ডিয়াল ইফিউশন। ঠিক আছে, এরপর হলো গিয়া আরেকটা জিনিস, একটা হলো হার্ট ফেইলিওর, ঠিক আছে, আর ওদিকে কার্ডিয়াক অ্যারেস্ট। এটা বুঝতে হবে, হার্ট ফেইলিওর বলতে কি মানে হার্ট শেষ, হার্ট ফিল করছে একবার, হার্ট ফেইল একবার করতে পারে। এই জিনিসটা কি, হার্ট ফেইলে মানে কি, যে পূরণ করতে পারতেছে না, সাফিসিয়েন্ট অ্যামাউন্টে পূরণ করতে পারতেছে না। ওই যে আমরা বলি না কি, একটা হলো অক্সিজেন ডিমান্ড, একটা হলো আমার হার্ট সাপ্লাই দিবে, আর একটা হলো অক্সিজেন ডিমান্ড। ঠিক আছে, তাইলে এই যে অক্সিজেন ডিমান্ড আর এই যে যে সাপ্লাইয়ের মধ্যে এর যে পার্থক্য, মানে এটা যদি কম হয়ে যায় তাইলে হার্টটা ফেল করছে, এটা বলা হয় হার্ট ফেইলিওর। মানে আমার সাপ্লাই এবং ডিমান্ডের মধ্যে যদি গ্যাপ থাকে, ঠিক আছে। আর আমাদের আরেকটা কাজ হলো গিয়ে কি, আরেকটা কাজ আছে হার্টের, হার্ট যদি কন্টিনিউয়াস পাম্প করে, এইটার আমরা বলি কন্ডাকটিভ সিস্টেম। ঠিক আছে, হার্টের কন্ডাকটিভ সিস্টেমে যদি প্রবলেম হয়, তখন আমরা ওই জায়গায় কি বলি, হার্ট ব্লক। এই ব্লকগুলো আসবে কোত্থেকে, কন্ডাকটিভ সিস্টেম। যদি কন্ডাকটিভ এসএ নোট কাজ না করে তাইলে হার্ট ব্লক, এভি নোট কাজ না করে, ওই যে এসএ নোট, এভি নোট, তারপরে হলো গিয়া পার্কিনজি ফাইবার, এগুলো যদি কাজ না করে, এগুলোর আমরা বলি কি, হার্ট ব্লক। ঠিক আছে, এখন এই যে হার্টের পাম্পিং, এই যে পাম্প করে, যে এসএ নোট যে কন্টিনিউয়াস একটা রিদমিক পাম্পিং করে, এই পাম্পটা যদি ফুললি অফ হয়ে যায়, তখন আমরা বলি কি, কার্ডিয়াক অ্যারেস্ট। মানে স্ট্যান্ড স্টিল, হার্ট পুরো দাঁড়ায় যাবে, সিস্টোলিক প্রেসার জিরো, আর কোনো কন্ট্রাক্টই হার্ট করবে না। এইটার আমরা কি বলি, ভেন্ট্রিকুলার অ্যাসিস্টল। এইটার সিস্টল কখন আসে, ডিউরিং কন্ট্রাকশন, আর রিল্যাক্সেশন এটার আমরা কি বলি, এটার আমরা কি বলি, ডায়াস্টল। তাহলে হার্ট যদি কন্ট্রাকশনই না করে, মানে স্ট্যান্ড স্টিল, একদম পুরো অফ, তাহলে একদম পুরো অফ, এইটা মানে কিন্তু হার্ট ফেইলর না। হ্যাঁ হ্যাঁ, এই যে হার্ট দাঁড়ায় গেছে, এর মানেও তো ই করতে পারতেছে না, সে ডিমান্ড পূরণ করতে পারতেছে না। বাট এই পুরো দাঁড়িয়ে যাওয়াটার মূল কজ হলো গিয়া কার্ডিয়াক অ্যারেস্ট বা ভেন্ট্রিকুলার অ্যাসিস্টল, এবং এইটার জন্য পরবর্তী ডেভেলপ করবে হার্ট ফেইলিওর। কথা বোঝা গেছে? কিন্তু ওই কন্ডিশনটার নাম বলবো কার্ডিয়াক অ্যারেস্ট, সাইমultaneously হার্ট ফেইলিওর, হার্ট ব্লক, হার্ট ফেইলিওর। মূল একটা জিনিস, আমরা হার্ট, কার্ডিয়াক অ্যারেস্ট আর আমাদের এই যে হাইপারটেনশন, এটার মূল একটা কি, ইসকেমিক হার্ট ডিজিজ। ঠিক আছে, এখন আমাদের কথা হলো গিয়া, একটা হলো গিয়া সিস্টেমিক সার্কুলেশন, আর একটা হলো গিয়া এর নিজের একটা পার্সোনাল সার্কুলেশন আছে। এইটা আমরা বড় করে লিখি, এর নাম কি, করোনারি সার্কুলেশন। ইয়েস, যেটা হার্ট নিজেই দেয়। এইটা হলো গিয়া এর নিজের সার্কুলেশন, হার্টের নিজের সার্কুলেশন, এ বডিরেও দেয়, এবং আমি একটা জিনিস কথা কইছিলাম, যে সবসময় আমি বলি যে আমার ডায়াস্টোলিক প্রেশারটা বেশি,
ডায়াস্টোলিক প্রেশার বেশি থাকলে কেন ডায়াস্টোলিক প্রেশারটা কেন খারাপ? এটি হঠাৎ করে একদিন কোশ্চেন করলে যে ডায়াস্টোলটা বেশি থাকলে কেন খারাপ। বডির সব জায়গায় সুন্দর একটা কোশ্চেন, এইটা আসলে সচরাচর পাওয়া যায় না। হার্ট বডির সব জায়গায় মানে অক্সিজেনের ব্লাড কখন যায়? সিস্টোলের সময়। হার্ট যখন চাপ দেবে সারা দেহে ব্লাড পাবে, অক্সিজেনেটেড ব্লাড। আবার হার্টের সময় রিল্যাক্স হবে, তার মানে সব জায়গা থেকে এই জায়গায় এসে ব্লাড পড়বে, তাহলে ওই ডিঅক্সিজেনেটেড ব্লাড ওই দেওয়ার লাংসে যাবে। ঠিক আছে, তাইলে হার্ট মানে সারা দেহ মানে অক্সিজেনেটেড ব্লাড কখন পায় বা সার্কুলেশন কখন পায়? ডিউরিং সিস্টোল বা ডিউরিং কন্ট্রাকশন। ঠিক আছে, তাহলে সিস্টোলিক ব্লাড প্রেশারের সময় সব দেহ ব্লাড সাপ্লাই পায়। কিন্তু হার্টটা নিজেরটা নেয়, সবাইকে খাওয়ায়। হার্টটা নিজের ব্লাড সাপ্লাইটা নেয়, সবাইকে খাওয়ায়, মানে ডায়াস্টোল। হার্ট ডায়াস্টোলে ব্লাড সাপ্লাই নেয়, মানে এই করোনারি সার্কুলেশনে ব্লাড সাপ্লাই ঢোকে ডিউরিং রিল্যাক্সেশন। মানে সবাইরে খাবার পৌঁছে দিয়ে ওইদিকে মা সবাইরে ঘরে খাবার পৌঁছে দিয়ে যখন সবাই ব্যাক করে আসবে তখন ও নিজের খাবারটা নেয়। এই জন্য হার্টের করোনারি সার্কুলেশন ইজ দ্য মেইন টু দ্য অ্যাথেরোস্ক্লেরোসিস এবং হার্ট ডিজিজ। এই যে তুই যে এনজিওগ্রাম করছিস, এটা কি সারা বডির ব্লাড সাপ্লাই দেখছে নাকি হার্টের তিনটা মেইন ব্লাড দেখছে? বাইপাস সার্জারি কার করে? এই করোনারি সার্কুলেশনের। তাইলে ডায়াস্টোল বেশি থাকাটা যে খারাপ এটা বোঝা গেছে। ডায়াস্টোলিক প্রেসার যদি বেশি থাকে তাহলে হার্টের করোনারি সার্কুলেশনের সমস্যা হবে, অন্য জায়গায় সমস্যা না। করোনারি সার্কুলেশন সমস্যা হলে হার্টের অবস্থা একটু কাহিল হয়ে যাবে। বুঝা গেছে? এই জন্য ডায়াস্টোলিক এটা খারাপ। কোথাও ব্যাখ্যা পাই নাই আমি জানি, কিন্তু মেকানিজম আছে, এমিশনে আছে, এতে আছে। হার্টে সবসময় ব্লাড আসবে ডায়াস্টোল। ঠিক আছে, আরো কিছু স্পেসিফিক জিনিস হার্টের ক্ষেত্রে, এগুলো হলো গিয়া যে হার্টের এই যে কিছু আছে, যেমন মাসকারেনিক রিসেপ্টর আছে, তারপরে হলো গিয়া অ্যাড্রেনার্জিক রিসেপ্টর আছে, আলফা বিটা। ঠিক আছে, এই জায়গায় হার্ট কখনোই ফুললি কন্ট্রাকশন হয় না। হার্টের ভেসেল কখনোই, ভেসেলগুলা করোনারি সার্কুলেশনের এটা পিকিউলারিটিস। একটা ডায়াস্টোলের সময় ব্লাড দিবে, 2 নম্বরে এইটা ফুল কন্ট্রাকশন কখনোই হবে না। কেন হবে না? কারণ হচ্ছে ওই ব্লাড দিয়ে সে যাতে, কারণ হার্ট সবসময় ওর নিজস্ব ব্লাড সাপ্লাই মানে ওর ইতে তো ঠিক থাকা লাগে। ওর যদি কন্ট্রাকশন হয়ে যায়, মানে ধর তুই কন্ট্রাকশন হইলি, তুই খাইলে গেলি ঘুমিয়ে পড়লি, কিন্তু থালা বাটি গুলো ধুবি কি? ওর তো আর বসে থাকার সময় নাই। তুই ঘুমাইলে তোর রেস্ট নিচ্ছিস, তোর সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি। তুই খাইছিস, খায় ঘুম দিছিস। কিন্তু হার্ট কি ঘুমায়? রাত্রে পাহারাদার কি ঘুমাইতে পারে? ও তো সব সময় সজাগ আছে। তাহলে ওর যদি ঘুমের দিয়ে দিস, একটা ট্যাবলেট খাওয়াই দিস, তাহলে কি কাজ হবে? এই জন্য ওর খাবার দাবার কখনোই অফ করা যাবে না। এই জন্য আল্লাহর কি সৃষ্টি যে হার্টে কখনোই কন্ট্রাকশন হয়, ফুল কন্ট্রাকশন হয় না। এটা একটা করোনারি সার্কুলেশনের পিকিউলারিটিস। হার্ট কারণ এসএ নোড, এভি নোড এগুলারে ব্লাড সাপ্লাই দিতে হবে অলওয়েজ, এগুলোর কন্ট্রাকশন করে যাবে। সবাই সব দের বডি সবাই ঘুমাইতে পারে, কিন্তু এক্সেপ্ট হার্ট। এই জন্য হার্টের এটা পিকিউলারিটিস। হার্টের কিছু ব্লাড থাকতেই হবে, হার্টে এটা ব্লাড সাপ্লাই দিয়েই তো সব হয়। ঠিক আছে, তাইলে আমরা হার্ট সার্কুলেশন বুঝলাম কিছুটা। তারপরে হইল গিয়া তাইলে সাডেন কার্ডিয়াক হার্ট ফেলিওর এর সাথে সাথে সাডেন কার্ডিয়াক ডেথ আর কার্ডিয়াক অ্যারেস্ট জিনিসটা বোঝা গেছে। হার্ট ফেলিওর হলে নাও মরতে পারে, কিন্তু কার্ডিয়াক অ্যারেস্ট হলে কিছুক্ষণের মধ্যেই সে সাডেন কার্ডিয়াক ডেথ হয়ে যেতে পারে। এটা বোঝা গেছে।
হার্ট ব্লক জিনিসটা বোঝা গেছে, এটা কন্ডাক্টিভ সিস্টেমের ব্লক। যদি কন্ডাক্টিভ সিস্টেম অফ হয়ে যায়, এই যে এসএ নোড যদি সারা জীবনে কাজ না করে, তাহলে কি করতে হবে? পেসমেকার লাগাইতে হবে, ঠিক আছে? আর আরেকটা কি, অ্যাথেরোস্ক্লেরোসিস ইন দ্য ইসকেমিক হার্ট ডিজিজ। অ্যাথেরোস্ক্লেরোসিস জিনিসটা কি? প্লেট জমা হবে ইন দ্য করোনারি সার্কুলেশন, ইন দ্য করোনারি সার্কুলেশন। আর ইসকেমিক হার্ট ডিজিজ, এই ইসকেমিক হার্ট ডিজিজ বা ইসকেমিয়া, এই জিনিসটা আমাদের মূল কিভাবে বুঝতে পারি? এই জিনিসটার একটা মেইন সাইন সিমটমস, ওই যে আমরা একটা জিনিস কইছি, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ। পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে প্রথমে এটা কিন্তু মানে একটা ভেসেলের অ্যাথেরোস্ক্লেরোসিস হওয়ার মানে একটা প্যাথোজেনেসিস। যে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ আমরা পড়ছি ইন্টারমিটেন্ট কলয়েডেশন, যখন সে হাঁটে তখন ব্যথা হয়, যখন এক্সারশন বা স্ট্রেইনিং, অর্থগুলো বুঝিস, এগুলা মানে ওয়ার্ড বারবার আসবে তো, স্যারেরা এইসব কথা দিয়ে ই করবে। এক্সারশন মানে কাজ হয়েছে বেশি, স্ট্রেইনিং মানে অত্যন্ত একটু পরিশ্রম হয়েছে, অথবা ওয়ার্ক এক্সারসাইজ, এগুলো করার সময় পায়ে ব্যথা হবে, কিন্তু রেস্ট নিলে এটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে? ইন্টারমিটেন্ট ক্লয়েডেশন। এরপরে কি হবে? রেস্ট পেইন। ইন্টারমিটেন্ট ক্লয়েডেশনের পর রেস্ট পেইন, রেস্টেও ব্যথা হবে। মানে অ্যাথেরোস্ক্লেরোসিস ইন দ্য পেরিফেরাল ভাস্কুলার সিস্টেম ইজ প্রোগ্রেসিভ বা প্রোগ্রেশন। ঠিক তেমনি এই জায়গার আমরা এই হার্টের জিনিসটা আমরা বুঝি এনজাইনা। ক্লিয়ার? তাহলে এনজাইনা কয় ধরনের? মেইনলি দুই ধরনের, কিন্তু তাই তিনটে। একটা কি স্টেবল এনজাইনা। স্টেবল এনজাইনা আর ইন্টারমিডিয়েট ক্লয়েডেশন একই। ডিউরিং এক্সারসাইজ মানে সাইজ ছোট, যদি এটা বাড়ে তাইলে রেস্টিং পেইন ইন রেস্টিং এনজাইম, তখন ওইটা আমরা কি বলবো? ওইটা আমরা বলবো আনস্টেবল এনজাইনা। শুয়ে বসে যেখানেই থাকুক ব্যথা করে, এটা বোঝা গেছে? স্টেবল এনজাইনা, আনস্টেবল এনজাইনা। আর আরেকটা এনজাইনা আছে ভ্যারিয়েন্ট এনজাইনা। ওই এনজাইনাটায় অ্যাথেরোস্ক্লেরোসিস থাকে না, এটা থেকে নার্ভাস সিস্টেমের একটা প্রবলেম। ভেসো মানে ব্লাড ভেসেল, ব্লাড এরকম চাপ দিয়ে যায় যে প্রেশারের মতো, ওই ভেসোস্পাজম মানে নার্ভের হঠাৎ চাপ খেয়ে গেল, হঠাৎ ইতে চাপ দিল ভেসোস্পাজম, মানে ভেসেলটা এরকম করে, যে মাংস অনেক সময় চাপ দিয়ে ধরে না, সাইকে ধরে, তো ওই ভেসেল ওইরকম পট করে এরকম সাইকে ধরে। নট অ্যাথেরোস্ক্লেরোসিস, ভেসোস্পাজম, ভেসোস্পাজম নট অ্যাথেরোস্ক্লেরোসিস। পট করে এটা সাইকে ধরে, সাথে সাথে তোর বুকে ব্যথা শুরু হয়ে গেল, এটারে বলে ভ্যারিয়েন্ট এনজাইনা। এই এনজাইনার ব্যাপারটা বোঝা গেছে? রিলেটেড টু অ্যাথেরোস্ক্লেরোসিস, না আস্তে আস্তে আগে হবে স্টেবল এনজাইনা। আর তারপরে আমি এটা আগেও সুন্দর করে বুঝাইছি, এটা সব জায়গায় যে কোনো একটা ভেসেলের জিনিসে আগে ব্লাড সাপ্লাই অফ হবে অ্যাকর্ডিং টু দ্য এই যে প্যাথোজেনেসিসটা যেরকম যাচ্ছে, যে প্রথমে ইন্টারমিডিয়েট ক্লয়েডেশন অথবা রেস্ট পেইন। ইন্টারমিডিয়েট ক্লয়েডেশন ইন হার্ট, এইটারে আমরা কি বলি? স্টেবল এনজাইনা। রেস্ট পেইন, তাহলে রেস্টিং এও পেইন, এইটারে আমরা হার্টের ক্ষেত্রে কি বলি? আনস্টেবল এনজাইনা। ঠিক আছে? এটা আস্তে আস্তে, তার মানে কি এর আরো বাইরে গেছে, এর অ্যাথেরোস্ক্লেরোসিস আরো বাইরে গেছে, এখন মানে শুয়ে বসে সব জায়গায় ব্যথা হচ্ছে। ঠিক আছে? এরপরে কি হবে? এইটা আমাদের কি হইলো? এই অ্যাথেরোস্ক্লেরোসিসের ফলে আমরা ব্লাড সাপ্লাই কমে গেল, তাহলে এই সব এই এনজাইনা এগুলো কিসের সাইন সিম্পটম? ইসকেমিয়া। এই এনজাইনাটা কিসের সাইন সিম্পটম? ইসকেমিয়া, ইসকেমিক হার্ট ডিজিজ। আর ওইটা পেরিফেরাল ভাস্কুলার ইসকেমিয়া। ক্লিয়ার? ইটস আ সাইন সিম্পটমস অফ এভরি ভাস্কুলার ডিজিজ। আগে অ্যাথেরোস্ক্লেরোসিস আস্তে আস্তে বাড়তে থাকবে, আস্তে আস্তে সাইন সিম্পটম প্রডিউস করতে থাকবে, তাহলে এটা ইসকেমিয়া বাড়তেছে। ইসকেমিয়া বাড়তে বাড়তে ইসকেমিয়ার পরে, ইসকেমিয়া যদি হয় তাহলে ওই জায়গায় ব্লাড সাপ্লাই পাবে না। এই ইসকেমিয়ার পরবর্তী ধাপ কি হবে? ওই জায়গায় যদি ব্লাড সাপ্লাই না পায়, নেক্রোসিস হয়ে যাবে। এই নেক্রোসিসটার নাম কি? ইনফার্কশন।
তাহলে ইসকিমিয়ার পরবর্তী ডিজিজের নাম কি? হার্টে যদি হয় মায়োকার্ডিয়াল ইনফার্কশন। হার্ট ভেসেল ব্লাড সাপ্লাই পাচ্ছে না, না পাওয়ার ফলে নষ্ট হয়ে গেছে। Yes. তাহলে ফার্স্টলি অ্যানজাইনা, ইসকেমিক হার্ট ডিজিজ ইটস কল্ড, অ্যান্ড দেন মায়োকার্ডিয়াল ইনফার্কশন। Yes. ইটস আ কজ অফ, মানে এইটা হলো গিয়া আমার প্যাথোজেনেসিস, আর ইটস আ ভ্যারাইটি অফ ইসকেমিক হার্ট ডিজিজ। এরপরে কি হবে? এরপরে নেক্রোসিস হলো, নেক্রোসিসটারই আমরা মায়োকার্ডিয়াল ইনফার্কশন বললাম। পেরিফেরালেও নেক্রোসিস হলো, কি বললাম, পেরিফেরালে একদম ঘা হয়ে যায়, তখন এইটা যখন আরো তোর চোখে দেখা পড়বে তখন আমরা ওইটাকে কি বলবো? গ্যাংগ্রিন। Right. ঠিক আছে, ওই হার্টের গ্যাংগ্রিন হইতে হইতে তুই কবরে চলে গেলি, তারপরে গ্যাংগ্রিন হবে, ঠিক না? মানে পায়ের গ্যাংগ্রিনটা বুঝতে পারলি, এখন তাই করি যে হার্টে গ্যাংগ্রিন হয় না কেন? হার্টে গ্যাংগ্রিন হইতে হইতে তুই কবরে, মায়োকার্ডিয়াল ইনফেকশন হইলেই তো তোর কাম সারা, গ্যাংগ্রিন তো হইবে কবরে। আর এইটার তো সমস্যা নাই, এইটা তার তোর সারা দেহ মেনটেন করে না, পাকাইটি হালান যাবে, কথা বুঝতে? কাহিনী হলি এইরকম। ওই যে মায়োকার্ডিয়াল ইনফেকশন হলে কি করবি? অ্যাথেরোস্ক্লেরোসিস হয়ে গেল, ওইটাও কাইটে ফেলাই দিতে হবে, বাইপাস সার্জারি। ওইটা গ্যাংগ্রিন পর্যন্ত যাওয়া লাগবে না, এর আগেই বাইপাস করে দিতে হবে, কথা বোঝা গেছে? ইসকেমিক হার্ট ডিজিজটা ক্লিয়ার। এই জিনিসটা বুঝলেই খুব সুন্দর, মানে খুব বেশি পড়া নাই। এই যে অ্যানজাইনা, আর এই অ্যানজাইনা ইটস, এই অ্যানজাইনার সাথে আনস্টেবল অ্যানজাইনা, এর পরে কি হবে? ইনফেকশন। এই আনস্টেবল অ্যানজাইনা এন্ড ইনফেকশন, এটা কিন্তু মানে একদম স্টেপ বাই স্টেপ। তাইলে ইনফেকশনের সময়ও কিন্তু তার আনস্টেবল অ্যানজাইনা থাকবে। Yes. তো অবশ্যই থাকবে। তো যখন এই ইনফেকশন প্লাস আনস্টেবল অ্যানজাইনা কম্বাইন্ড থাকে তখন এটার কি বলা হয়? ACS, অ্যাকিউট করোনারি সিনড্রোম। তাহলে বুঝা গেছে কেন এটা? মানে যখন থেকে আনস্টেবল অ্যানজাইনাটা ইনফেকশন শুরু হয়ে গেছে, ওই মুহূর্তটারে বলে ACS, অ্যাকিউট করোনারি সিনড্রোম। যা বলছি এরপরে এর মধ্যে আর কিছুই পড়া নাই, আর জিনিসগুলো বোঝা অতি সুন্দর। এরপরের ডিজিজ কি? এরপরের আরেকটা ডিজিজ হলো গিয়া ভালভুলার হার্ট ডিজিজ। ভালভুলার হার্ট ডিজিজ, রিউমেটয়েড হার্ট ডিজিজ, এইটা আমরা পড়বো। আমরা একটা জিনিস প্রথমেই পড়ছি যে রিউমেটিক ফিভার, এই জন্যই একদম সুন্দর করে বলেছে, একটা কি রিউমেটিক ফিভার, আরেকটা কি রিউমেটয়েড আর্থ্রাইটিস। আমরা রিউমেটয়েড ফিভারে একটা জিনিস পড়ছি যে রিউমেটয়েড ফিভারে মূল একটা অর্গানের সাথে এইটার আমরা ট্রিটমেন্টের সময় পড়ছি যে রিউমেটিক ফিভার উইথ এই, তাহলে কোন অর্গানটারে এটা সবচেয়ে বেশি এফেক্ট করে? হার্ট। এবং হার্টের কি? ভালভুলার ডিজিজ। কয় আছে যে রিউমেটয়েড হার্টে উইথ ভালভুলার হার্ট ডিজিজ। ভালভুলার আসলে হইছে কি, এটার প্যাথোজেনেসিস পড়লে অতি সোজা। এই রিউমেটিক ফিভার ওগুলার ওই যে এম প্রোটিন, স্পেসিফিক প্রোটিন থাকে, এগুলো ওই স্পেসিফিক প্রোটিন খুঁজে অ্যাটাক করে, ঠিক আছে, ওই অর্গানিজমগুলো। এই বাল্বের ইতে ওই এম প্রোটিন থাকে, এই হার্ট কাস্পগুলায়, কাস্প ছোট ছোট কাস্প দিয়ে তো বাল্ব তৈরি হয়, এই কাস্পগুলায় ওই প্রোটিনগুলো থাকে। তো তখন যখন অ্যাটাক শুরু করে তখন ওই সব জায়গায় অ্যাটাক করে। কোরিয়া কি জন্য হয়? বেজাল গ্যাংলিয়ায়ও ওই সেম প্রোটিন থাকে। তাহলে বোঝা গেছে? তাহলে এই জন্য এটার নাম কি? রিউমেটিক হার্ট ডিজিজ। রিউমেটিক ফিভারের একটা হিস্টরি থাকবে, সাথে ভালভুলার হার্ট ডিজিজ থাকবে, ঠিক আছে? এই ভালভুলার হার্ট ডিজিজ আগে কইছি, ভালভগুলো আমাদের ক্লিয়ার, সবগুলোরই দুইটা জিনিস। একটা হলো গিয়া এই ভালভগুলা মানে একদম ক্লিয়ার কাট, মানে ন্যারো হয়ে যায়, সাইপে আসে, যে জায়গা থেকে আমাদের ওপেনিং ওইটা ন্যারো হয়ে যায়, তাহলে ওইটা আমরা কি বলি? ভালভুলার স্টেনোসিস। যদি স্টেনোসিস হয়ে যায়, কথাটা ক্লিয়ার যে এইটার পরে এইটা উপরটা হলো গিয়া অ্যাট্রিয়াম আর নিচেরটা হলো গিয়া ভেন্ট্রিকল। এখন আমাদের এইটা সাইপে গেছে, তার মানে ব্লাড কোথায় বাড়বে? ব্যাক ফ্লো হবে,
এটা ব্যাক ফ্লো হবে, সার্কুলেশনটা ক্লিয়ার রাখতে হবে। এই অ্যাট্রিয়াম কোথায় কার থেকে অ্যাট্রিয়ামে ড্রেন করছে? লেফট অ্যাট্রিয়ামে। লেফট অ্যাট্রিয়ামে কে ড্রেন করছে? পালমোনারি ভেইন, 4টা পালমোনারি ভেইন। তাহলে যদি এই জায়গায় বাড়ে তাহলে কোথায় যাবে? পালমোনারি ও যাবে পালমোনারি ভেইন দিয়ে লাংসে, লাংসে চলে যাবে। ঠিক আছে? ইয়েস, তাহলে লাংসের যে এই যে পালমোনারি ভেইনে এটা কি প্রেসার দিচ্ছে না ব্যাক ফ্লো? Yes. প্রেসার বেড়ে যাচ্ছে, তার মানে কি পালমোনারি প্রেসার ইনক্রিজ, পালমোনারি হাইপারটেনশন। এইটারই বলা হয় পালমোনারি হাইপারটেনশন। কোথায় হলো? মাইট্রাল স্টেনোসিস। জিনিস খুব সোজা। এরপরে পালমোনারি হাইপারটেনশন বাড়লো, এরপরে ওখান থেকে কই যাবে? ওখান থেকে আবার রাইট ওখান থেকে কি? রাইট ভেন্ট্রিকলে যাবে। রাইট ভেন্ট্রিকলে যাবে। ইয়েস, রাইট ভেন্ট্রিকল দিয়ে পালমোনারি ট্যাঙ্কে রাইট ভেন্ট্রিকলে আসবে, রাইট ভেন্ট্রিকল থেকে রাইট রাইট অ্যাট্রিয়ামে যাবে। এটা ব্যাক ফ্লো হবে আস্তে আস্তে, ঠিক আছে? এগুলোকে মাইট্রাল স্টেনোসিসের কথা। আবার ট্রাইকাসপিড ভালভ যদি ব্লক হয় তাহলে কোথায় উঠবে? রাইট অ্যাট্রিয়ামে যাবে একবারে। রাইট অ্যাট্রিয়ামে উঠবে। অ্যাট্রিয়াম দিয়ে উঠে সুপিরিয়র ভেনা কে বাদ জুগুলার ভেনাস পালস ইনক্রিজড হবে। বুঝা গেছে? তাহলে এগুলো হলো কি? মাইট্রাল স্টেনোসিস, অ্যাওরটিক ট্রাইকাসপিড স্টেনোসিস, এইটা হয় মূল আমাদের 4টা, মাইট্রাল আর অ্যাওরটিক আমরা ধরি, ঠিক আছে? কিন্তু ওগুলোই হইতে পারে স্টেনোসিস। স্টেনোসিস, রিগার্জিটেশন। এবার কি রিগার্জিটেশন? রিগার্জিটেশন জিনিসটা কি? এই খাবার যেমন ব্যাকফ্লো করে। ব্যাকফ্লো করে মানে এটা ঠিকমতো লাগে না, মানে এটা তো ক্লোজড হয়ে যায়। যখন এ ছেড়ে দিল পুরো, তখন এ ক্লোজড হয়ে যাবে। ক্লোজ হয়ে যাবে। এ পুরো ব্লাডটা ছেড়ে দিল, হুম। সব চলে গেছে। এবার তো এটা ক্লোজ হয়ে যাবে, ক্লোজ হয়ে এরকম আটকায় থাকবে। এইবার এই জায়গায় ব্লাড জমবে, জমা যে সময় শেষ হবে আবার চাপ দিয়ে ভিতরে ঢুকে যাবে। তারপরে ও সাইডে দিবে, তারপরে ও ব্লাড দেবে। এইটা যখন পুরোপুরি ভেন্ট্রিকলে চলে গেল, এ পুরোপুরি খালি, তখন আবার এ আটকায় দিবে পুরো। আটকে দেওয়ার পর এখানে পালমোনারি ভেইন থেকে ব্লাড আসবে, না ভরা পর্যন্ত ও ছাড়বে না, না ভরা পর্যন্ত ও দরজা খুলবে না। এখন এই জায়গায় মানে এইটা হলো গিয়ে ইনসাফিসিয়েন্সি, মানে এটা একটু লুজ, দরজাটা একটু লুজ। এন্ড আইতে আছে আবার একটু টুকটা ফুটা করতেছে, সোয়া সোয়া, মানে দরজাটা ঠিক মতো লাগে না। এইটার বলা হয় রিগার্জিটেশন। মানে যতটুকু ভলিউম গেছে তার চেয়েও বেশি ভলিউম ওখানে যাচ্ছে, রিগার্জিটেট হচ্ছে। এই ফ্লুইড তো এই জায়গায় যাওয়ার কথা ছিল না। কোথায় যাওয়ার কথা ছিল? এই ফ্লুইড তো আটকানোর কথা ছিল, হ্যাঁ, এই ফ্লুইড তো নিচে যাওয়ার কথা ছিল। নিচে যাওয়ার কথা ছিল না, নিচে যাবে যখন ভরবে, ভরবে। কিন্তু এ আগেই যাচ্ছে। তার মানে কি ব্লাড ভলিউম বেড়ে যাচ্ছে না? ব্লাড ভলিউম বেড়ে যাচ্ছে না ওই ওর হ্যাঁ হ্যাঁ, ভেন্ট্রিকলের। ভেন্ট্রিকলের হুম। মাইট্রাল রিগার্জিটেশন, হ্যাঁ। তখন ওই দিকে সমস্যা হবে, ঠিক আছে? স্টেনোসিস আর রিগার্জিটেশনের কথাটা বোঝা গেছে? স্টেনোসিস মানে ও Narrow হয়ে চুপসে যাবে। যাবে, হুম। ব্যাক ফ্লো হবে। আর রিগার্জিটেশন মানে রিগার্জিটেশন কি ব্যাকফ্লো না? রিগার্জিটেশন তো ব্যাক। রিগার্জিটেশন ব্যাক ফ্লো হয়, রিগার্জিটেশন মানেও ব্যাক ফ্লো। কিন্তু ভালভের সমস্যাটা হয় কি, এটা অ্যাকর্ডিং টু দ্যাট, মানে কার ব্যাক ফ্লো হচ্ছে এইটা বুঝতে হবে। ধর পালমোনারি ব্লাড ভেসেল, ঠিক আছে? ধর অ্যাওরটিক স্টেনোসিস, অ্যাওরটিক রিগার্জিটেশন, এইটা ক্লিয়ার হয়। এইটা কই অ্যাওরটিক স্টেনোসিস কি? ও এইরকম ঠেলা দিয়ে উপর দিকে উঠিয়ে দিবে, এটা তো অ্যাওরটা, ভেন্ট্রিকল চাপ দেবে, অ্যাওরটার মধ্যে দিয়ে ব্লাড সারা দেহে ছড়ায় যাবে, ঠিক আছে? এখন রিগার্জিটেশন মানে কি? এই যে বাল্বটা, এই বাল্বটা আটকায় যাবে পুরোপুরি। এই বাল্বটা কি আর কখনো এই বাল্বটা দিয়ে নিচে আসার কথা না, বাল্বটা একটু লুজ, তার মানে ওই সিস্টেমে না যাইয়া ও কিছুটা আবার নিচে ফিরে আইবে, মানে বাল্বটাই প্রবলেম। যেই জায়গা দিয়ে আইছে ওই জায়গায় আবার ফিরে যাবে অ্যাকর্ডিং টু দ্য গ্র্যাভিটেশনে। এখন মাইট্রাল বা যদি রিগার্জিটেশন হয়, ওর গ্র্যাভিটেশন কোন দিকে? নিচের দিকে। ও কিন্তু যাবে নিচের দিকে, মানে গ্র্যাভিটেশন যেই দিকে সেই দিকে। বিপরীত দিকে ফিরবে না, তাই তো? গ্র্যাভিটেশনের বিপরীত। হ্যাঁ, ওই যে অ্যাওরটিকের তো বিপরীত দিকে ফিরতেছে, অ্যাওরটাটা বিপরীত দিকে ফিরতেছে না, ওটা তো নিচে নামছে। অ্যাওরটা নিচে নামলে কোথায়? গ্র্যাভিটেশন। অ্যাওরটা গ্র্যাভিটেশন যেই দিকে সেই দিকে, এইটা কি ভেন্ট্রিকল? এয়ারটাও নিচে নামতেছে তাহলে।
এওটা তো এইদিকে, এই ভেন্ট্রিকল চাপ দিল, সিস্টেমিক সার্কুলেশন ভেন্ট্রিকল থেকে ব্লাড কোন দিকে যাবে? এইদিকে। নিচ দিয়ে যাবে না, ভেন্ট্রিকল থেকে নিচ দিয়ে যাবে না? আরে না, ভেন্ট্রিকুলার প্রথম এইটারে আমরা এওটার কি কই? অ্যাসেন্ডিং এওটা, এটা তো উপরের দিকে ওঠে ব্লাড। হ্যাঁ বুঝতে পারছি। এই যে হার্ট দিয়ে তো ফুটেও নিচের দিকে নামে না। উপরের দিকে, রাইট রাইট, ঠিক আছে। তাইলে এই জায়গা থেকে উপরে উঠলো, হ্যাঁ এই জায়গার বাল্বটা ক্লোজ হয়ে গেল, এইটা তো আর নিচে নামবে না নরমালি। কিন্তু এই বাল্বটা যদি লুজ থাকে তাহলে এই জায়গা থেকে কিছু বাল্ব এই মানে ব্লাড এই জায়গায় চলে আসবে। নিচে। এই লুজ হওয়াটারে বলা হয় রিগার্জিটেশন। কিন্তু এই বাল্ব তো আর অ্যাসেন্ডিং এওটাই থাকবে না, বাল্ব তো দেখবে তো কোথায় থাকবে? এওরটিক বাল্ব কোথায় থাকবে? এওরটিক বাল্ব এওটাই থাকবে, কিন্তু বাইকাসপিড বাল্ব, ট্রাইকাসপিড বাল্ব, এটা তো আর এওটাই থাকবে না। বাইকাসপিড বাল্ব আর এওরটিক বাল্ব সব একসাথে মিলাইলে তো হবে না। যেই বাল্ব যেই জায়গায়, এই বাল্ব এই জায়গায়। তুই একটা ডিজিজের সাথে এইটা শুধুমাত্র ওই বাল্বের ডিজিজ, শুধুমাত্র এওরটার মধ্যে যে বাল্বটা ওই একটা বাল্বের ডিজিজ, হ্যাঁ তুই কি ওই একসাথে সব চিন্তা করতেছিস যে এইটা রিগার্জিটেশন হচ্ছে মানে ওই রাইট ভেন্ট্রিকলে কি হচ্ছে, ওই লেফট ভেন্ট্রিকলে কি হচ্ছে, এ তো না। আচ্ছা আচ্ছা। এটা অনলি এই জায়গার ডিজিজ। হ্যাঁ এটা তো এককালে নাম স্পেসিফিক করে দিয়েছে, এওরটিক রিগার্জিটেশন। এওরটিক রিগার্জিটেশন। তাহলে এটা কি হবে? ফ্লো, এটা নিচে নেমে যাবে ব্লাড কিছু, কিছু ব্লাড ব্যাক ফ্লো হবে, কিছু ব্লাড ব্যাক ফ্লো হবে। তাহলে স্টেনোসিস মানে ওইটা ক্লোজ থাকে, আর রিগার্জিটেশন মানে বাল্বটা লুজ থাকে, ওইটা আবার ফিরে আসে। ফিরে আসে কিছু ব্লাড, এবার ক্লিয়ার। বুঝা গেছে? তাইলে এটা কি বাল্বুলার হার্ট ডিজিজ, আর তো তেমন ডিজিজই নাই এদের। কার্ডিওলজি শেষ। মায়োকার্ডাইটিস, পেরিকার্ডাইটিস, এই যে ইনফেকশন ইন দ্য হার্ট, হার্টের লেয়ারে, এন্ডোকার্ডাইটিস, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসটা ইম্পর্টেন্ট। এগুলো ট্রিটমেন্ট শুধুমাত্র অ্যান্টিবায়োটিক্স, ব্লাড কালচার করবি, অ্যান্টিবায়োটিক্স। এগুলো একটু বুঝতে হবে। এই যে কিছু অ্যাপেক্স বিটের অ্যাবনর্মালিটিস, ওই যে আমরা অ্যাপেক্স বিটটা যে জায়গায় পাই আর কি, ওই যে লেফট উইথ ইন্টারকোস্টাল স্পেস জাস্ট মিডিয়াল টু দ্য মেনিডিয়ান, এই জায়গায় আমরা হাত দিয়ে ধরি, ঠিক আছে? ওই যে বিট বিট হয় এই জায়গায়, মানে এর কিছু আছে যে মানে আমি যে সময় হাত দিব তাহলে দুটো নর্মাল তো লাভ ডাব এরকম করে হবে, ঠিক না? এইটার যদি কিছু ব্যতিক্রম হয়, এই কয়টা ব্যতিক্রম হয়, হিভিং, হিভিং জিনিসটা কি মানে এরকম করবে, মানে মানে এটা মানে ওইটা তো আমার এরকম ধাপ 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 করে বাড়ি দিচ্ছে। হিভিং জিনিসটা কি, এরকম ধাপ করে দিয়ে হাতটা আমার এরকম মনে কর, এই যে একটা বিট দিল, এরকম করে বিট দিল, মানে আমার হাতে এরকম বাজবে, দিয়ে কিছুক্ষণ আমার ঠেলে রাখলো, তারপর আবার চালো, ঠেলে রাখলো আবার চালো, ঠিক আছে? এটা আসলে মানে যতটা তুই মানে এরকম না, এরকম না, এরকম এরকম দিয়ে যায়, কিন্তু এরকম দিয়ে, এটা কিন্তু সবই ফ্র্যাকশন অফ সেকেন্ডে, মানে তুই যত ক্লিনিক্যালি দক্ষ, ঠিক আছে? কিন্তু ঘটনাটা যদি আমি ওই কি কয় এটা, ওই ল্যাপস নেয় না মানে যে স্লো, জোরে আড়াডারে স্লো করে ফেলে, এখন যদি আমি স্লো করি যে জিনিসটা এরকম দেখা যাবে, অনেকক্ষণ থেকে যাবে, ঠিক আছে? এরকম ফাস্ট হবে, এইটাও ফাস্টই হবে, কিন্তু যদি আমি এটাকে স্ট্যান্ড স্টিল করি তাহলে জিনিসটা এইরকম হবে, ঠিক আছে? এই যে এইটাই বলছে, এইটারই আমরা বলি হিভিং। মানে কি, এই জায়গায় অনেক ভলিউম যদি থাকে তাইলে একটা বাড়ি দিয়ে এরকম উপরে উঠে আবার ছাড়বে, ঠিক আছে? তাহলে অ্যাপেক্স বিটে ফোর্সফুল অ্যান্ড সাস্টেইনড ইম্পালস, বোঝা গেছে? মানে ধাপ করে বাড়ি দিবে এবং কিছুক্ষণ রাখবে তারপরে ছাড়বে। এগুলা আমাদের যদি ভলিউম বাড়ে ব্লাডে
ভলিউম বাড়ে কিসে কিসে? যদি লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয় এবং হাইপারটেনশন থাকে, অ্যাওরটিক স্টেনোসিস। থার্ড স্টিং, এটা কি ভলিউম লোডেড, এটা কি প্রেসার লোডেড, আর এটা কি ভলিউম লোডেড অ্যাপেক্স বিট। এইটা কি করবে? ডিসপ্লেসড, ডিফিউজ, নন সাস্টেন্স। এটা কি করবে? তোর এইটারও একটা ডিসপ্লেসড করে ফেলবে এবং এটা অনেক জায়গা জুড়ে মনে হবে যে অনেক বড়, ওইটা যেমন পিনের মতো খোসা দিয়ে উঠাইবে, আর এইটা মনে হবে ডিফিউজ, মানে এইরকম বাড়ি দিবে, কিন্তু এটা সাস্টেন করে ধরে রাখবে না, বাড়ি দিয়ে এরকম 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 বাড়ি দিবে। ঠিক আছে, এটার আমরা কি বলি, কি থার্ড স্টিং। এইটা হয় কিসে? ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি, হার্ট বড় হয়ে গেল, ভলিউম বাড়ছে, এরকম বড় বড় এইটা। ঠিক আছে, আর কি মাইট্রাল রিগার্জিটেশন, অ্যাওরটিক রিগার্জিটেশন। রিগার্জিটেশনে বেশি ভলিউম ব্লাড যায়, ওই যে বাড়তি ব্লাড আসে রিগার্জিটেশনে, ব্যাকফ্লোতে। ট্যাপিং অ্যাপেক্স বিট, ট্যাপিং অ্যাপেক্স বিটটা কি? It is a palpable fast heart sound and is not usually displaced. Palpable fast heart sound, just ট্যাপিং করবে, হালকা একটু বাড়িয়ে দেবে, এটা ডিসপ্লেসড করবে না, সাস্টেইনও করবে না। এটা কি? মাইট্রাল স্টেনোসিসের ক্ষেত্রে। আর এটা কি? ডাবল ইম্পালস, হাইপারট্রফির মালিকের ক্ষেত্রে এটা কি টু ডিস্টিংক্ট ইম্পালস, মানে দুইটাই বুঝতে পারবে। আর ডিফিউজ অ্যাপেক্স বিট, লেফট ভেন্ট্রিকুলার অ্যানিউরিজম। ডিফিউজ মানে অনেক জায়গা জুড়ে। ঠিক আছে, এমনকি ইম্পালস কজেস অফ ইমপালপেবল অ্যাপেক্স বিট। অ্যাপেক্স বিট কখন না পাইতে পারে? পেশেন্ট যদি বড় হয়, পেশেন্টের অ্যাপেক্সটা যদি ওই রিপসের নিচে পড়িয়া যায়, তারপরে পেশেন্টের যদি ওই যে পেরিকার্ডিয়াল ইফিউশন, এই জায়গায় যদি পানি জমা হয় ওইটার নিচে, তাহলে তো পাবো না, এইসব কিছু কজ। ঠিক আছে, আবার এই জায়গায় একটা কনজেনিটাল অ্যানোমালিস আছে, সেটা কি? ডেক্সটোকার্ডিয়া। এই জিনিসটা বুঝিস? একটা কি ডেক্সটোকার্ডিয়া, আর একটা কি সায়াটাস ইনভার্টাস। ডেক্সটোকার্ডিয়া কি? হার্টটা যদি লেফটে না থাকে, হার্টটা যদি রাইটে থাকে, অন্য কোনো সমস্যা হয় না, এটার কি বলে? ডেক্সটোকার্ডিয়া। তাইলে অ্যাপেক্স বিট তুই যদি এখানে যতই আতাইস, তুই কি পাবি? পাবি না। তখন তোর মনে হবে কি হার্টই তো নাই, কাহিনী কি, টেস্ট তো দিয়ে তুই পাইনি না কিছু। এক্সরে করে দেখবি তার হার্ট রাইট না, এটা আসলে কোনো সমস্যা হয় না, সব কিছু নর্মাল, কিন্তু হার্টটা হয় রাইটে। এটার বলা হয় ডেক্সট্রোকার্ডিয়া। আরেকটা হচ্ছে সায়াটাস ইনভার্টাস। একদম বডির এই মিড লাইনে আমাদের এই দিকে যেই রকম না, ওর সব কিছু এই ডাইনটা লেফটে হবে, লেফটটা রাইটে হবে, কিন্তু ফাংশনিং অলওয়েজ নরমাল। সায়াটাস, ওটা হচ্ছে সায়াটাস ইনভার্টাস। এটা এটা কি লিখবো? এই সব কিছু মানে পুরো অর্গান, সব অর্গান বডির লেফটেটা রাইটে হবে, রাইটেটা লেফটে হবে। বডি অল অর্গান রাইট, সব অর্গান। আর কজেস অফ শিফটেড কার্ডিয়াক অ্যাপেক্স বিট, মানে এই যে কার্ডিয়াক অ্যাপেক্স বিটটা কিভাবে শিফটেড হইতে পারে? ওই যে মিডিয়াস্টিনাল যদি শিফট হয়ে যায়, তাহলে অ্যাপেক্স বিটও শিফট হয়ে যাবে। ঠিক আছে, যেমন এই যে ওই যে মনে আছে প্লিরাল ইফিউশন যদি এই পেজ দিয়ে ঠেলা দেয়, তাহলে এ তো এই জায়গা থেকে আরো লেফটে সরে যাবে, ওইটারই বলে শিফটিং অ্যাপেক্স বিট। আবার মনে কর যদি কলাপস হয়, এদিক দিয়ে টান দিল, তাহলে এইটা এদিক থেকে এদিকে সরে আসবে। ঠিক আছে, ঠিক ওইটাই। একটা হচ্ছে চেস্ট ডিফর্মিটি, চেস্টের ডিফর্মিটি হইলো, আরেকটা হচ্ছে মিডিয়াস্টেনাল শিফট, এটা তো আগেই বুঝাইছি। এই যে এ লার্জ প্লিরাল ইফিউশন, টেনশন, নিউমোথোরাক্স, এটা যদি হয়, অথবা লাং কলাপস, ওই যে কলাপস যদি করে, তাইলে এই নিজের দিকে টানবে,
ওই একই কথা, এটা এক জায়গায় বুঝলে সব কিছু ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, চেস্ট পেইন, কার্ডিয়াক, এটা তো খুব সুন্দর কি বলেছি, অ্যানজাইনা, ইনফার্কশন সিরিয়ালি, মায়োকার্ডাইটিস, পেরিকার্ডাইটিস, মাইট্রাল ভালভ কোল্যাপস। ঠিক আছে, আর সবচেয়ে বড় একটা জিনিস আমাদের যে ভাগ করতে হবে, এই যে আমি যেটা বলছি যে লাংস এবং চেস্ট পেইন বলতে দুই জায়গায় হবে, লাংসের ক্ষেত্রেও এর ক্ষেত্রেও, কারণ এইটা নিয়েই তো চেস্ট করি তো থোরাসিক ক্যাভিটিতে, এইটাই দুইটা একসাথে পড়েছে, তাহলে কার্ডিয়াক কজ হইতে পারে, লাংসের কজ হইতে পারে, তাছাড়া এই জায়গার মাসেল আছে, রিপস আছে, এইসব কারণে চেস্ট পেইন হইতে পারে, এছাড়া আমাদের ইসোফেগাস গ্যাসের মধ্যে দিয়ে এর কারণে হইতে পারে, তাহলে এইসব কিছু কজ। আর আরেকটা কথা হলো গিয়া, আমাদের কার্ডিয়াক পেইনটা কেমন হয়, এই কার্ডিয়াক পেইন আর নন কার্ডিয়াক পেইন এইটা আলাদা করতে হবে। প্লুরিসিটা কি বললি মামা? প্লুরিসি এটা হলো ইসে প্লুরাল ক্যাভিটি, প্লিউরা ইনফেকশন। ঠিক আছে, ঠিক আছে, তাহলে কার্ডিয়াক চেস্ট পেইনটা কেমন হবে, সেন্ট্রাল, ডিফিউজ, আর এটা কি হবে, পেরিফেরাল, লোকালাইজড। আর এইটা সবসময় কোন দিকে উঠবে, এই জায়গা দিয়ে উঠে এই যে জ এবং এর লেফট আর্মের ইনার সাইডে রেডিয়েট করবে। ঠিক আছে, এইটারে আমরা কি বলবো, এই যে রেডিয়েট করবে, জ, নেক, শোল্ডার, আর্ম, এই যে এই জায়গা দিয়ে উঠে জ, নেক, শোল্ডার, আর্ম। ঠিক আছে, আর এইটায় কোনো রেডিয়েশন থাকবে না, নন কার্ডিয়াক পেইন। ঠিক আছে, ক্যারেক্টার কীরকম হবে, মানে এর পেইনটা কীরকম হয়, টাইটনেস, স্কুইজিং, চকিং, মানে শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এরকম, চোখ, স্কুইজিং। ঠিক আছে, আর নন কার্ডিয়াক চেস্ট পেইন এটা কি শার্প, স্ট্যাবিং মানে কি, ওই যে চাকু দিয়ে স্ট্যাব করা। আর এটা প্রিসিপিটেশন, এটা বাড়বে কেমনে কার্ডিয়াক চেস্ট পেইন, এক্সারসাইজ করলে। এক্সারশনটাই কি এক্সারসাইজ? হ্যাঁ, রিলিভিং ফ্যাক্টর কি, রেস্ট, অথবা ওই যে জিটিএন স্প্রে, ওইটা নট অ্যাসোসিয়েশন, এটা ব্রেথলেসনেস, নাউসিয়া, ভমিটিং থাকবে, আর এতে রেসপিরেটরি, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল, মানে ওই যে আদার যেগুলো সমস্যা আছে ওগুলো থাকবে। স্কুইজিং মানে কি, টাইটনেস মুখ চাপ দিয়ে ধরা, তাই না? হ্যাঁ, টাইটনেস, চোকিং ওই লিগে চাপ দিয়ে ধরা, ওই স্কুইজিং ওরকম মানে বের হয়ে আসতে চেষ্টা, ছোট জায়গা দিয়ে বের হয়ে আসা, স্কুইজিং মানে চাপ দিয়ে ধরা। ডিসনিয়া কার্ডিয়াক কজে হবে কি, কার্ডিয়াক ফেইলিওর, মায়োকার্ডিয়াল ইসকেমিয়া, রেসপিরেটরি, ব্রঙ্কিয়াল অ্যাজমা, সিওপিডি, মানে রেসপিরেটরি ডিজিজগুলো পড়াইলেই কার্ডিয়াক আর রেসপিরেটরি দুইটার কজ লিখে দেবে, এটার কারণে ডিসনিয়া চেস্ট পেইন। ওকে, সিনকোপ জিনিসটা কি জানি না ভালো, ট্রানজিয়েন্ট লস অফ কনসাসনেস ডিউ টু রিডিউস সেরেব্রাল পারফিউশন। ঠিক আছে, মানে সেরেব্রাল ব্লাড সাপ্লাই যদি কমে যায় তাইলে সিনকোপাল অ্যাটাক, মানে হঠাৎ অজ্ঞান হয়ে পড়লো, ইস্কেমিয়ার কারণে, সেরেব্রাল ইস্কেমিয়ার কারণে।
হার্ট ফেলিউর কি? হার্ট ফেলিউর ডেফিনেশনটা when the heart cannot maintain an adequate cardiac output or can do so only expense to the elevated frequency অথবা এই যে can maintain the adequate cardiac output দিতে পারে, ঠিক আছে? এটা আমরা বলবো কি হার্ট ফেলিউর। কি কি হতে পারে? লেফট হার্ট ফেলিউর, রাইট হার্ট ফেলিউর অথবা বাইভেন্ট্রিকুলার ফেলিউর। ক্লিয়ার? এছাড়া এই যে একিউট ক্রনিক, বুঝা গেছে? একিউটটা কেন হয়? ওই যে মাইকোডিয়াল ইনফারকশন, হার্ট ফেলিউর হয়ে গেল। ভালভুলার হার্ট ডিজিজ থেকে ক্রনিক। এই ছবিটা আমি বুঝিয়ে দেবো। যেমন আমি তো কথা বলি, মানে এইসব ব্লাড কাইনেটিক বই এত কিছু পড়াইছে, এত কিছু তো পড়ার প্রয়োজন নাই। দুই সেটে কোশ্চেন পড়ে গেলে ওই যে তোর করলাম না যে পাস করতে খুব সুবিধা হবে, যে দুই সেটে কোশ্চেন পড়ে গেলে হইলো। এই যে এত কিছু পড়াইলে এত কিছু পড়ার জন্য প্রয়োজন ছিল না। আধা ঘন্টার মধ্যে পুরো বই অনেক দূর আগে যেত, কারণ এখানে কোনো কোশ্চেনই নাই। এগুলো সব কিছু বেসিক। আমিও কিছু বুঝতাম না, বুঝে দিতাম কিন্তু বুঝতাম না, মনেও থাকছে না। না বুঝতে বললে আমার মনেই থাকে না, আমার মেধারা ঠিক আছে? যেমন ধর একটা জিনিস মনে করে যে অগরে সোজা সোজা কোশ্চেন ধরছে, আমার একবার স্যার একটা ভাইবেন আছে, শুধু একটা ভাইবেন আছে, কি রূপে জানিস? ডায়াবেটিস ইনসিপিটাস, শুধু ডায়াবেটিস ইনসিপিটাস দিয়ে সে ভাইবেন শেষ করে দিচ্ছে। ডায়াবেটিস ইনসিপিটাস জীবনেও কোনো সময় বোর্ডে আসে নাই, কেউ জানেও না ডায়াবেটিস ইনসিপিটাস। নরমালিতে কামরুলের জিজ্ঞেস দিয়েছিলাম যে কামরুল ডায়াবেটিস ইনসিপিটাসটা কি কথা? এইটা কিন্তু আমি কইছি টার না ঈদ ভাই না, তোরা প্রফের ভাইবে ডায়াবেটিস ইনসিপিটাস করিস রে। থাক পেলা আছে, আমি বলতেছি চুপচাপ থাকাই ভালো। যেটা পারছে সেটা কইছে। জানি আমি তো এইটাই একটা তো ধরলাম, এটা তো করে দিয়েছি। মামা কি কইছো দেখেছি। আমি ভাবলাম আবার কি মামা তুই কি করা কি কই দিস খালি ক্লোরোকুইন নাম কইতেই বেড়া আধা ঘন্টা মুখ সারপ্রাইছে বেড়া। ক্লোরোকুইন না কইলে জীবনে মানবে? তুই কয় ম্যালেরিয়া ড্রাগের নাম যদি কয় এককালে বৈশুদ্ধ কই দিস, রাজীব তো ওই কথাই কয়। এখন ভাইবা তো শিক্ষার গ্যাস ভাইবা কি ভালো দিচ্ছে, টিচারে বলছে এর নতুন কি, যতই পক পক করো লাভ তো নাই বাবা। ভাইবা কি ভালো দিচ্ছে খারাপ দিচ্ছে এটা আমরা জানি একটা তো সামনে আমি ধরলাম ওটা থাক না। এইগুলো কি দরকার? রাফি কই দিবে না, রাফি ডাক্তার কই দিলা, রাফি কালাজের থাকে না কই দিবে। এরকম হবে প্রফে দেখবি যে ম্যাক্সিমাম এরকম হবে। হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার যদি মানে পারি আমি, আলহামদুলিল্লাহ আমার এই সমস্যা না, না পারলে আমি পারি না, না পারলে আমি সেলিব্রেট ই করে আসি, আমি সলিটারি বলে চলে আসি। তো আমি যদি পাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সমস্যা নেই। কোশ্চেন কিন্তু 4-5টা আমি দেখছি, এই যে একটা কোশ্চেন কোশ্চেন খুবই কম 4 থেকে 5টা কোশ্চেন এবং অতীব সোজা। এক ট্রিটমেন্টই তুই পুরো ইতে পারবি। শেষ। এই যে হার্ট ফেলিওরের ড্রাগ এ তুই পড়ে আসছিস, এই হার্ট ফেলিওরের ড্রাগ সব জায়গায় একই মারবি। এই যে আমি একটা কথা বলছি আগেই, সব জায়গায় কি কি লাগাবি? চেস্ট এক্সরে, ইসিজি, তাহলে চেস্ট এক্সরে পিএবিউ, ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি, আর আরেকটা কি কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন। ওটা ওটা একটা আল্ট্রা মডার্ন তো না, ওইটাও চল, কার্ডিয়াক ক্যাথ বলে এটা, ঠিক আছে?
এগুলোর ট্রিটমেন্টগুলো মোটামুটি আগেই পড়ে আসছিস, ঠিক আছে? তো তাইলে এবার আমরা শুরু করি। সেটা হলো গিয়া লেফট ভেন্ট্রিকুলার ফেইলিওর। এইটা একটু বোঝা লাগবে, লেফট ভেন্ট্রিকুলার ফেইলিওর কি হবে? প্রথমে আমি বলছি ডিসনিয়া। অর্থ্রোপনিয়া মানে কি? এই জায়গায় ইডিমিয়া অর্থোপনিয়া লিখে রাখি, তাই না? ইডিমিয়ার সাথে অর্থোপনিয়া মানে ওই ডিসনিয়াই, এটা লাইং ফ্ল্যাট পজিশনে যদি হয় তখন এটা বলা হয় অর্থোপনিয়া। এটা ক্লিয়ার? তাইলে আমাদের ওই যে লাংসের যে তিনটা জিনিস বুঝাইছি, তাইলে কি সবসময় কবি ডিসনিয়া, যে এখন আর কোনো কিছুর প্রয়োজন নাই। ডিসনিয়া আর অর্থোপনিয়া, শুয়ে থাকলে ওই ডিসনিয়ারই আমরা বলি অর্থোপনিয়া। তাইলে কি শুয়ে থাকলে যদি ডিসনিয়া হয়, তাই তো? শুয়ে থাকলে যদি এই ডিসনিয়াটা বাড়ে, তখন এটার মানে ব্রেথলেসনেসটা বাড়ে, তখন এটার আমরা বলি অর্থোপনিয়া, ঠিক আছে? প্রস্ট্রেশন। ঠিক আছে? এই যে সিসিএফ কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলিওর, বাইভেন্ট্রিকুলার ফেইলিওর, এইটারই আমরা কি বলি? কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলিওর। অথবা এটার আরেকটা নাম কি? ক্রনিক হার্ট ফেইলিওর অথবা রাইট হার্ট ফেইলিওর। তাহলে কনজেস্টিভ হার্ট ফেইলিওর কি? রাইট হার্ট ফেইলিওর। এটাই কি? বাইভেন্ট্রিকুলার ফেইলিওর, ঠিক আছে? সাইন সিম্পটম কি? ডিসনিয়া, অর্থোপনিয়া, ঠিক আছে? আর সোয়েলিং ইন দ্য লেগস, ওই যে আমাদের ইতে চারটা যে জিনিস ছিল, ডিসনিয়া অর্থোপনিয়ার শেষে কি ছিল? ইডিমা, পালপিটেশন, সিনকপ, ইডিমা, ঠিক আছে? তাহলে এই ইডিমার জন্য ই বাড়ছে, তাহলে কি কি হবে? এই যে পালপিটেশন, টাকিকার্ডিয়া, এই যে রেইজড জেবিপি, ঠিক আছে? তারপর কি? ডিপেন্ডেন্ট ইডিমা, বুঝা গেছে? টেন্ডার হেপাটোমেগালি, ঠিক আছে? কি কি করবি? চেস্ট এক্সরে, ইসিজি, ইকোকার্ডিওগ্রাম, আর কি ওই যে এমনি কিডনি দেখার জন্য ক্রিয়েটিনিন, ব্লাড ইউরিয়া, কিন্তু মেইন এদিকে এই তিনটা, ঠিক আছে? ওই যে মামা এই যে সাইন যেগুলো লিখে দিছি, ওই সাইনগুলোই করে থাকবি, এই সাইনের বাইরে কোনো ইয়ে নাই। এখন এই জায়গার যে জেবিপিটা, এইটা একটু তোর বুঝতে হবে যে জেবিপিটা এই এই জিনিসটা একটু যদি বুঝিস তাহলে খুব ভালো, বা না বুঝলেও আপাতত কোনো সমস্যা নাই। সেটা হলো যে কোনটা জেবিপিটা বাড়ে। জেবিপিটা, এই জেবিপি মানে হলো কি? ভেনাস প্রেসার। এটা রাইট হার্টের কাছে, মানে রাইট হার্টের কাছে না লেফট হার্টের কাছে? মানে এইটার সাথে এই জুগুলার ভেইন, এটা কোথা থেকে ওঠে? রাইট রাইট অ্যাট্রিয়ামের সাথে সম্পর্কিত জুগুলার ভেইনটা, রাইটে থেকে রাইটে, ঠিক আছে? এই জন্য এই রাইট হার্ট ফেইলিওর বা কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলিওরে
এই জিনিসটা মোর পাবো, ঠিক আছে। এবং এই জেবিপি মানে কি, এই রাইট হার্ট ফেল করলে এই দিক দিয়ে যখন মানে কনজেস্টেড হয়ে যাবে, তখন এই যে ব্যাকফ্লো হবে রাইট হার্ট ফেলের জন্য, এটা তো পাম্প করতে পারতেছে না, মানে কিছুটা কম কার্ডিয়াক আউটপুট দিতে পারতেছে না, তার মানে এই জায়গা থেকে ব্যাকফ্লো হইলে জেবিপি বাড়বে। জেবিপি বাড়লে এর একটা রাইট ভেন্ট্রিকুলারের আরেকটা জিনিস কি, টেন্ডার হেপাটোমেগালি পাওয়া যাবে। কিভাবে টেন্ডার হেপাটোমেগালি? এই জায়গা থেকে কি সুপিরিয়র ভেনা কেভা, সুপিরিয়র ভেনা কেভা থেকেই উৎপন্ন হয়েছে কি জুগুলার ভেইন। এই জায়গায় এই জায়গায় উপরের দিকে ব্যাকফ্লো হইলে জুগুলার ভেনাস প্রেসার বাড়বে। আর এইটা যদি নিচের দিকে ব্যাকফ্লো হয়, নিচের দিকে ব্যাকফ্লো হয়ে ইনফিরিয়র ভেনা কেভা কইতে আইছে, ইনফিরিয়র ভেনা কেভাটা ওই নিচের থেকে ব্লাড নিয়ে পোর্টাল ভেন হয়ে লিভারের মধ্য থেকে আয়ে নামছে, ঠিক আছে। তার মানে এইটা যদি ব্যাকফ্লো হয় তাহলে ওইটা লিভারের উপর চাপ দেয়, তখন লিভারে পেইন হয়, তখন ওইটা বলা হয় টেন্ডার হেপাটোমেগালি। মানে এই জিনিসটা এইরকম যে এই হলো গিয়ে হার্ট, ঠিক আছে। আর এই হার্টের এই জায়গায় হলো গিয়া এই যে এইটা হলো গিয়া সুপিরিয়র ভেনা কেভা, আর এইটা হলো গিয়া ইনফিরিয়র ভেনা কেভা, ঠিক আছে। আর এই হার্টের এটা হলো গিয়া ইটা, আর এইটা হলো গিয়া আমাদের লিভার, ঠিক আছে। এই জায়গা থেকে সব জায়গা থেকে ব্লাড নিয়ে যে পোর্টাল ভেইন তৈরি করলো, এই পোর্টাল ভেইন এই জায়গাতে আইসা কার সাথে মিশলো, এইটা কি ইনফিরিয়র ভেনা কেভা, এই ইনফিরিয়র ভেনা কেভা এই জায়গায় ড্রেন করলো। তাইলে এই জায়গায় যদি এই রাইট হার্ট যদি ফেল করে, এইটা যদি ফেল করে, তাইলে এইটা ব্যাকফ্লো হয়ে ব্লাডটা কিছু যাবে এর মধ্যে, কিছু যাবে এর মধ্যে, এর মধ্যে যদি যায়, এইখান থেকেই উৎপন্ন হয়েছে কি জুগুলার ভেনাস, ইন্টারনাল জুগুলার ভেইন এবং এক্সটার্নাল জুগুলার ভেইন, মানে জুগুলার ভেইন। এইটার মধ্যে যখন যাবে তখন ইনক্রিজড হবে কি জুগুলার ভেনাস প্রেসার, জেবিপিটা, তাইলে মোর পাওয়া যাবে। এই যে এইটাই বুঝাইছে যে রাইট হার্ট ফেলিওরে জেবিপিটা এই যে 3টা প্লাস, মানে মোর ইনক্রিজ হবে। আর এই যে দেখ এই লেফট হার্ট ফেলিওরে জেবিপিটা 1টা প্লাস, বুঝা গেছে। এইবার কথা হলো গিয়া এই জায়গায় হবে প্লিউরাল ইফিউশন, বাট এই জায়গায় হবে অ্যাসাইটিস। এইটা ক্লিয়ার করি, এইটা যখন এই জায়গা থেকে এই দিকে চাপ দিবে, একটা জেবিপি বাড়লো, জেবিপির এই কষ্টটা ক্লিয়ার করলাম, এই যে সময় এই দিকে চাপ দিবে তখন এইটা কোথায় আসবে, লিভারে। লিভারের ব্লাড ভেসেলগুলো এরকম বড় হয়ে যাবে, তখন লিভারে একটা পেইন সৃষ্টি হবে, যে ভিতরে যায় যদি বড় চাপ দেয়, লিভারের যদি চাপ দেয় তখন কি হবে, টেন্ডার হেপাটোমেগালি, ঠিক আছে, ক্লিয়ার। এবং লিভারে যদি প্রবলেম দেখা দেয় তাইলে আমাদের পেটে কি আসবে, পানি আসবে, এইটাকে আমরা কি বলি অ্যাসাইটিস। ওই যে লিভারে যদি ঠিকমতো না তৈরি করতে পারে অ্যালবুমিন, তখন পেটে আসবে পানি, এটাকে আমরা বলি অ্যাসাইটিস। তাইলে টেন্ডার হেপাটোমেগালি, অ্যাসাইটিস এবং জুগুলার ভেনাস প্রেসার, এইটা বাড়বে কোথায়, রাইট হার্ট ফেলিওরে। এইবার আসো এই জায়গায় কিন্তু লেফট হার্ট ফেলিওরে কি লেখা নাই, এই হেপাটোমেগালি লেখা আছে নাই, হেপাটোমেগালি লিখবে না এর, কিন্তু তারপরে কি অ্যাসাইটিসও থাকবে না। এইবার আসো লেফটের সাথে কানেকশন কার, লেফটের সাথে কানেকশন হইল গিয়া এই যে লাংসের, কারণ কি এই লাংস থেকে আসে লেফট অ্যাট্রিয়ামে, ঠিক আছে। তাইলে আমার যদি এই হার্ট ফেলিওর হয়, ঠিক আছে, তাইলে এইটা ব্যাকফ্লো করবে কোথায়, লাংসে। তাহলে লাংসে যদি পানি জমে যায় তখন ওইটার আমরা কি বলবো, প্লিউরাল ইফিউশন। তাহলে লেফট হার্ট ফেলিওরে প্লিউরাল ইফিউশন পাওয়া গেছে। এরপরে কি হবে, এইটা যে সময় চাপ দেবে তখন আমাদের কি হবে, কার্ডিওমেগালি হয়ে যাবে। এ তো বাইরে লিভারে গেল, হেপাটোমেগালি হবে, কিন্তু এ তো আর বাইরে দিতে পারে নাই, ঠিক না, বাইরে আইলেও তো এই হার্টে আইবে, আরেকটা হার্টে আইবে, তার মানে এর ক্ষেত্রে কি বাড়বে, হার্ট কার্ডিওমেগালি হবে, ঠিক আছে। আর কি হইলো, এই যে আমাদের যে পালমোনারি ব্লাড ভেসেলে একটা যাবে প্লিউরাল ইফিউশনে, মানে একটা হলো কি যদি প্লিউরাল ক্যাভিটিতে ফ্লুইড বাড়ে তাহলে ওইটা আমরা বলবো কি, প্লিউরাল ইফিউশন, প্লিউরাল ইফিউশন। আর এই আমাদের পালমোনারি ভেসেলে যদি বাড়ে তাহলে এটা পালমোনারি ইডিমা, লাংসে যদি বাড়ে, রাইট, ঠিক আছে।
আর এ বাড়বে কোথায়, এরটা বাড়বে আদার্সে, আদার্সে, আচ্ছা বাবা ঠিক আছে। হ্যাঁ অন্য অন্য জায়গায় হেপাটোমেগালি হইতে পারে কিডনিতে বাড়তে পারে ঠিক আছে, হেপাটোমেগালি হইতে পারে, অ্যাসাইটিস হইতে পারে, তারপরে হলো কি অ্যাসাইটিস হয়ে এই যে পায়ে পানি জমতে পারে, কিন্তু এর পানি জমবে কোথায়, এর পানি জমবে লাংসে, পালমোনারি ইডিমা আর কি কার্ডিওমেগালি হার্ট বাড়বে কার্ডিওমেগালি। ক্লিয়ার? ঠিক আছে ভেরি নাইস তাইলে সাইন সিম্পটমের শুধু এই ছবিটা বলবি আর কিচ্ছু না, সিম্পটমস তো ওই একই, শুধুমাত্র রেইজড জুগুলার ভেনাস প্রেশার দুইটাই কিন্তু বাড়ে, কিন্তু right মোর heart- বাড়ে রাইট হার্ট আর ফেলিওর বাকি বাকি ওই ইগুলা এইদের কপি। রাইট হার্ট ফেলিওর লেফট হার্ট ফেলিওর এই দুটো এই ছবিটা তাই তো খুব সুন্দর জিনিস এটা এরপরে কি ড্রাগস, ড্রাগস আসলে ওই যে আমরা ডাব ভাঙো একটা জিনিস পড়ছি না, ওই যে হার্ট ফেলিওরের ড্রাগ কি প্রথমে কি ডাব ভাঙো, ডায়াবেটিক্স, তারপরে কি অ্যানজিওটেনসিন রিসেপ্টর ওই যে এসিআই, তারপরে ওইদিকে ভেসোডাইলেটর, তারপরে ওইদিকে ওই যে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ডাব ভাঙো বিতে ভেসোডাইলেটর, এই যে এই সিরিয়ালি এই যে দেখ ডায়াবেটিক্স, ভেসোডাইলেটর, এসিআই, এআরবি, ডাব ডি ডাবল এ ভি ডাব হ্যাঁ ভাঙ্গো ডাব ভাঙো, এই যে ডিতে ডায়াবেটিক্স, এতে অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লকার এআরবি, তারপরে লিগে বিতে বিটা ব্লকার বিটা ব্লকার, তারপরে লিগে ভাঙো বিতে হলো গিয়া ভ্যাসোডাইলেটর, আবার এতে হলো গিয়া অ্যামিওডারন, ঠিক আছে। আর এই যে নেপ্রিলাইসিন ইনহিবিটর স্যাকুবিট্রিল, এইটা ওই যে সেদিন পড়ছিলাম বর্ণনা করছিলাম নেক্সট নেপ্রিলাইসিন ও লাগবে না, এই ডাব ভাঙো মূল আমাদের এই ড্রাগই। কিন্তু এন দিয়ে তো আমরা পড়ছিলাম হচ্ছে গ্লাইকোসাইড জি দিয়ে গ্লাইকোসাইডস পড়ছিলাম না জি দিয়ে কোন জিনিস? এই যে ডাব ভাঙ্গো কিন্তু গ্লাইকোসাইডস তো এখানে নাই কোথায়? এই হার্ট ফেলিওর ডাব ভাঙ্গো জি দিয়ে গ্লাইকোসাইডস পড়ছিলাম না গ্লাইকোসাইড লাগবে না, গ্লাইকোসাইডসের মধ্যে কি ডিগক্সিন, ডিঅক্সিন ইয়েস ভাঙোর মধ্যে ডিগক্সিন, ডি তো আর নাই, গ্লাইকোসাইডসের মধ্যেই তো ডিঅক্সিন ডিগক্সিন ওইটাই তো গ্লাইকোসাইড হ্যাঁ দিব গ্লাইকোসাইডস ওইটা ডিগক্সিন দিয়ে দে টান দিয়ে। ডিঅক্সিন আর ও দিয়ে হচ্ছে কি ও দিয়ে আছে তো ভাঙো আর লাগবে না, ঠিক আছে। ওকে নাইস হার্ট ফেলিওর ড্রাগ। আর এই যে লেফট হার্ট বা অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিওরের ক্ষেত্রে কি পাবো, ওই যে পজিশন অফ দ্য হার্ট প্রপটা পজিশনে করব, অক্সিজেন ইনহেলেশন দিব, তারপরে দিকে নাইট্রেটস দিব, তারপরে দিকে ডায়োরেটিক্স, অপয়েডস, এদিকে লেফট হার্ট ফেলিওর। আর ওইটা কি কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, মানে মূল বাইভেন্ট্রিকুলার ব্লকার বা কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর হলো ওইটা, বা রাইট হার্ট ঠিক আছে। রাইট হার্ট ফেলিওর বা কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর বা বাইভেন্ট্রিকুলার ফেলিওর, মানে ওইটা একটা পুরো হার্ট, ঠিক আছে। আর এইটা কি, এইটা আমাদের যদি লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর হয়, এইটার ক্ষেত্রে আমরা কি দিব, প্রথমে প্রপটা পজিশনে করব, তারপরে কি করব, অক্সিজেন ইনহেলেশন দেব। কেন অক্সিজেন ইনহেলেশন এই জায়গায় প্রয়োজন? রাইট ভেন্ট্রিকুলার ফেলিওর লেফট ভেন্ট্রিকুলার ফেলিওরে, আর লেফটে তো অক্সিজেন আসতে হবে না না লেফটে তো, আরে বাবা লেফটের মেইন এফেক্টই করে লাংস রে, প্লিউরাল এলিভেশন এগুলো তো, এই জন্য এই জায়গায় অক্সিজেনের বেশি প্রয়োজন। ভ্যাসোডাইলেটর নাইট্রেটস দিতে হবে, গ্লিসারিন ট্রাইনাইট্রেট, কারণ তারপরে এই যে ফ্রুসেমাইড দিতে হবে। কিসের জন্য? এই জায়গায় তো প্লিউরাল ইডিমা, পালমোনারি ইডিমা হয়ে যায়, ঠিক না? প্লিউরাল এলিভেশন, ইন্টারভেনাস অপয়েড দিব, আর কি দিব, ডায়াবেটিক্স যাতে পালমোনারি মানে বুঝা গেল? এইটুকু করলে এই যে সুন্দর এই ব্যাখ্যাগুলো থাকলে মনে থাকলে আর ভুলা হয় না। ডায়াবেটিক্স ইন্টারভেনাস অপয়েডস এটা কি
অপয়েড ব্যথার জন্য ওই যে মরফিন প্যাথিডিন। আর প্যাথিডিনের সাথে অবশ্যই একটা কি দিতে হয়, একটা এমস্টে দিতে হয়, কারণ প্যাথিডিন বমি করে, বমি। এই যে লেফট ভেন্ট্রিকুলার ফেলিওরে আমরা কি মেইন এফেক্ট করে কারে, লাংসে। এই জন্য এর মেইন তিনটা ফার্স্ট ওয়ে অফ ট্রিটমেন্ট কি, প্রপটাপ পজিশন, হাই ফ্লো অক্সিজেন, আইভি ফ্রুসিমাইড। আইভি ফ্রুসিমাইড কেন দিব, পালমোনারি এডিমা প্রিভেন্টের জন্য। যে কোনো বডির এডিমা হইলে আমরা কি দেই, ফ্রুসিমাইড। ঠিক আছে, সাথে আমরা সাবলিঙ্গুয়াল নাইট্রেট দিব, অপয়েড অ্যানালজেসিক দিব, অ্যান্টিএমিটিক। হার্ট ডিজিজ কি আছে, অ্যাকিউট করোনারি সিনড্রোম। এই যে অ্যাকিউট করোনারি সিনড্রোম, এটা তো বলেই দিয়েছে যে আনস্টেবল এনজাইনা আর মায়োকার্ডিয়াল ইনফারকশন, এই দুটোর একসাথে আমরা বলি অ্যাকিউট করোনারি সিনড্রোম। আনস্টেবল এনজাইনা প্লাস স্টেবল এনজাইনা, জিনিসই একই। হিস্ট্রি এটি ইজ প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট অফ অ্যাকিউট করোনারি সিনড্রোম। ওইটা আমরা এমআই ট্রিটমেন্টটা করবো, ওইটা রিডার ট্রিটমেন্ট একই। এই যে এই এমআই ট্রিটমেন্টই একই, ট্যাক ইমিডিয়েট হসপিটালাইজেশন, হাইফ্লো অক্সিজেন, ইন্টারভেনাস অক্সিজেন, ইসিজি মনিটরিং একই। ঠিক আছে, এমআইয়ের ক্ষেত্রে আমরা কি করব, সাইন সিম্পটমস ওই একই পাওয়া যাবে, বুঝছিস? সব মেরে দেবো ওইগুলো। এই যে প্রথমে একই, এই যে দেখ, ব্রেথলেসনেস, সিনকপ, চেস্ট পেইন, বিসিডি, ডিসনিয়া, অ্যাংজাইটি, ফেয়ার অফ ইম্পেন্ডিং ডেথ। ওই যে খুবই অ্যাংজাইটি হয়, ঠিক আছে, মানে মনে হবে যে আমি মরে যাব, ঠিক আছে, কিন্তু যদি কিছু মনে না থাকে ওই জিনিস। তারপরে এটা ট্রিটমেন্ট কি করবো, ইনভেস্টিগেশন কি খুব ভালো করে জানিস, ইসিজি, এক্সরে, ইকো, প্রথমে লিখে এক্সরে, তারপরে ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি, তারপরে আমরা ওই যে অ্যানজিওগ্রাম করি। এর ক্ষেত্রে কি অ্যানজিওগ্রাম, তারপরে আগে কি করি, ট্রোপনিন আই, তারপরে ওইদিকে করোনারি অ্যানজিওগ্রাম, ঠিক আছে। কোনটা কেন করি এখন তো খুব ভালো করে জানিস এটা।
সুন্দর এরকম সায়েন্সের বছর ওটা করে লিখে দিবি ওটা দিয়ে সারা বছর চালাবো সবগুলো এই ট্রিটমেন্টটা থামায় মুখস্থ করতে হবে। প্রথমে আমরা কি ইমিডিয়েট হসপিটালাইজেশন, তারপর কি হাই ফ্লো অক্সিজেন, ইন্ট্রাভেনাস অ্যাসিস মানে কি আইভি ক্যানুলা ওপেন করবে সাথে সাথে, তারপর কি ইসিজি মনিটরিং। ঠিক আছে, প্রথমে গেলেই হাসপাতালে কি করব, অক্সিজেন চালু করে দেব, তারপরে ওই যে 4টা অ্যাসপিরিন 4টা ক্লোপিডোগ্রেন খাওয়াই দিব, মনে আছে 300 এমজি 300 এমজি। তারপর কি সাবলিঙ্গুয়াল গ্লিসারিন টাইটাইটেট মাইর দেব, চারটে করে দিই না, চারটা করে হ্যাঁ ওই 4 দিতেই 300 হয় আর কি। 75 এমজি করে থাকে না, তাহলে 4 75 300 না, অ্যাসপিরিন 75 এমজি করে পাওয়া যায় আর কি ট্যাবলেট। তাহলে 4টা অ্যাসপিরিন 4টা ক্লোপিডোগ্রেন। ঠিক আছে, তারপর কি করব, গ্লিসারিন ট্রাইনাইট্রেট ট্যাবলেট অথবা স্প্রে, যদি স্প্রে থাকে তাহলে স্প্রে মারি দেব। তারপর কি ইন্টারভেনাস অ্যানালজেসিক, অ্যানালজেসিক সবসময় এর ব্যথায় কি ইউজ করি, অপয়েডস। আর অপয়েডসের সাথে প্যাথাইডিনের সাথে সব সময় কি দিতে হবে, অ্যান্টিএমিটিক। মাউসে ভমিটিং করে না, হ্যাঁ। আর তারপর কি বিটা ব্লকার দিব, কি জন্য, ওই যে চেস্ট পেইন হাইপারটেনশন এদের জন্য। আর এরপর হলো থ্রোম্বোলাইটিক অ্যান্টিকোয়াগুল্যান্ট দিব। এইটা দিব অবশ্যই অ্যাকর্ডিং টু দ্য বেস্ট অন দ্য ইসিজি, আগে ইসিজি দেই। ঠিক আছে, ইসিজি দেখে কি করব, যদি এসটি এলিভেটেড এমআই হয় তাইলে কি দেব, স্ট্রেপ্টোকাইনেজ 1.5 মিলিয়ন ইউনিট in 100 ml of normal saline gives as intravenous infusion over 1 hour। ঠিক আছে, স্ট্রেপ্টোকাইনেজ। আর যদি নন এসটি এলিভেটেড এমআই হয় তখন আমরা দেব কি, লো মলিকুলার ওয়েট হেপারিন, ইনোক্সাপেরিন। বুঝা গেছে, ওইটা দেব স্ট্রেপ্টোকাইনেজ, আর এটা দেব কি, ক্লিয়ার। তারপরে কি করব, পারকিউটিনাস, ওই যে পিসিআই, পারকিউটিনাস ইন্টারভেনশন। ঠিক আছে, এরপরে কি করব, কমপ্লিকেশনই করব। আর এরপরে যদি না হয় তখন করোনারি বাইপাস সার্জারি। ঠিক আছে, প্রথমে পিসিআই, প্রথমে এগুলো দিব, দেওয়ার পরে তারপরে পিসিআই, পারকিউটিনাস ইন্টারভেনশন। আর পারকিউটিনাস মানে পারকিউটিনাসের মধ্যে দিয়ে এই যে সাবলিঙ্গুয়ালি ওই যে আমরা স্টেন্টিং করিয়ে দিতে পারি এর সাথে সাথে। এটা হলো 90 মিনিটের মধ্যে যদি আসে আর কি। ও মানে স্টেন্টিং, হ্যাঁ লাগাই দিতে হবে। অথবা ওই যে অন্য ওই যে লাইসিস করার জন্য কোনো ড্রাগ যদি দেয় পারকিউটিনাস সাথে সাথে রিং করাই যায়, এটার সাথে সাথে কর, এটা কি রিং করাই যায়, পারকিউটিনাস ইন্টারভেনশন রিং করাই যায়। হ্যাঁ, পারকিউটিনাসে যদি সাথে সাথে ইন্টারভেনশন নেয় ওইটা কিন্তু ইর মধ্যে দিয়ে দেয় আর কি, 90 মিনিট না কয় মিনিটের মধ্যে আসতে হয় আর কি, গোল্ডেন টাইমের মধ্যে। রিং করাই যায়, এর না হইলে করোনারি বাইপাস সার্জারি। আর এই জিনিসটা লাগবে, এমআই কমপ্লিকেশন কি, এমআই কমপ্লিকেশন কি, প্রথমেই অ্যারিথমিয়া। ঠিক আছে, অ্যারিথমিয়া মানে কি, মানে হার্টে উল্টো পাল্টা কাজ করবে আর কি, এই যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, তারপর কি অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া, সাইনাস ব্র্যাকিকার্ডিয়া, হার্ট ব্লক, তারপরে কার্ডিওজেনিক শক হইতে পারে। এই মায়োকার্ডিয়াল ইনফাকশন থেকে কি হইতে পারে, লেফট ভেন্ট্রিকুলার ফেলিউর হয়ে যেতে পারে, তারপর কি হার্ট ব্লক হয়ে যেতে পারে। ঠিক আছে, ভেন্ট্রিকুলার ফেলিউর হতে পারে, হার্ট ব্লক, হার্ট ফেলিউর, শক, কার্ডিওজেনিক শক সবই হয়ে যেতে পারে। আর কি অ্যারিথমিয়া, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া, সাইনাস ব্র্যাডিকার্ডিয়া সব হয়। সব
এরপর আমাদের বড় একটা ডিজিজ কি হাইপারটেনশন। ঠিক আছে, তাহলে হাইপারটেনশন জিনিসটা কি, যদি সিস্টোলিক প্রেশার 140 বা এর উপরে থাকে আর যদি এই ডায়াস্টোলিক প্রেশার 90 বা এর উপরে থাকে তখন আমরা এটা কি বলি, হাইপারটেনশন। ঠিক আছে, এই চারটা একবার দেখে যা, এই চারটা জিনিসটা কি। মানে হাইপারটেনশন এককালে 140 হইলে আর হাইপারটেনশন হবে এমন তো আর না, মানে এককালে 139 হইলে আর হবে না এমন তো না। মানে এগুলো একটা রিস্ক। এই যে নর্মাল ওইদিকে অপটিমাল মানে একদম ভালো ওইদিকে 120 এর নিচে, নর্মাল হইলে গিয়া না একটু ধরা যায় 130 এর নিচে, 50 এর নিচে। আর হাই নর্মাল, হাই নর্মাল মানে কি, মানে বর্ডার লাইন 130 থেকে 139, 85 থেকে 89, বোঝা গেছে জিনিসটা। আর তারপর কি হাইপার টেনশন, হাইপার টেনশনেরও আবার এই যে এই, ঠিক আছে। আর এই জিনিসটা খুব ভালো, আমাদের টাইপ দুইটা, একটা কি এসেনশিয়াল বা প্রাইমারি হাইপার টেনশন, আর একটা কি সেকেন্ডারি হাইপার টেনশন। আমাদের 95% এদিকে এসেনশিয়াল বা প্রাইমারি হাইপার টেনশন, এবং এইটার কোনো কারণই আমাদের জানা না, এটা কিন্তু মনে রাখিস। আর তারপরে সেকেন্ডারি হাইপারটেনশন, ওই যে যত আমাদের কজ জানা আছে সবেরই সেকেন্ডারি হাইপারটেনশন 5% কেসের ক্ষেত্রে কি অ্যালকোহল, ওবেসিটি, প্রেগন্যান্সি, তারপর ওইদিকে রেনাল ডিজিজ, রেনাল ডিজিজের ওই যে সিকেডি, ক্রনিক রেনাল ডিজিজ, গ্লোমেরুলোনেফ্রাইটিস, ওই যে আমরা এজিএনএ কি হয়, হাইপারটেনশন হয়। ঠিক আছে, রেনাল আর্টারি স্টেনোসিস, আর্টারি বন্ধ হয়ে গেলে কি হাইপারটেনশন হবে। এন্ডোক্রাইন, এন্ডোক্রাইনের এইটা আমি খুব সুন্দর করে বুঝাই দিই, মনে মেইনলি ওই যে কনস ডিজিজ, কুশিং সিনড্রোম, এই দুটো মনে রাখ। ঠিক আছে, আর ড্রাগ হলো কি, ওই যে সব স্টেরয়েড ড্রাগ, ওসিপি, এগুলো খাইলে হাইপারটেনশন হয়, বোঝা গেছে। আর এই যে এই জিনিসটা বল, যে কেস অফ হাইপারটেনশন ফ্যামিলি হিস্ট্রি থাকতে পারে, লাইফস্টাইল, তুই লবণ বেশি খাইস, এই কাজকর্ম করিস না, শুয়ে বেশি থাকিস, এগুলোরই থাকতে পারে, তুই অ্যালকোহল খাইতে পারিস, ওবেস হইতে পারিস, ঠিক না। এটা হচ্ছে আমাদের মেইনলি সেকেন্ডারি হাইপারটেনশনের সব কজ দেয়া দিই। ঠিক আছে, আর কি কি করবো, এক্সামিনেশন করবো কি, রেডিওফিউমারাল ডিলে, কোয়ার্পেশন অফ দ্য অ্যাওর্টার ক্ষেত্রে, এনলার্জড কিডনি, পলিসিস্টিক কিডনি ডিজিজ, এই যে পলিসিস্টিক কিডনি ডিজিজ সেকেন্ডারি হাইপারটেনশনের একটা কজ, মানে এইগুলোর ক্ষেত্রে যেই সব সাইন সিমটমস আমরা পাই, ক্লিয়ার। তারপরে লিখে ওই যে কুশিং সিনড্রোম, কুশিং সিনড্রোমে কি থাকবে, ক্যারেক্টারিস্টিক ফেস হচ্ছে কুশিং ফেস, ঠিক আছে। তারপরে লিখে ওই যে আমাদের জ্যান্থোমা, হাইপারলিপিডিমিয়া যদি থাকে, জ্যান্থোমা কি, এই যে চোখের এই জায়গায় ফ্যাট জমা হয়, ওইটা জ্যান্থোমা, জ্যান্থেলেজমা, জ্যান্থেলেজমা। আর জ্যান্থোমা মানে ওই যে বিভিন্ন জয়েন্টে যদি ফ্যাট জমা হয়, মেবি জ্যান্থোমা, জ্যান্থোমা আর জ্যান্থেলেজমা। টেন্ডন জ্যান্থোমা লেখা, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, টেন্ডন জ্যান্থোমা, এটা লিখে টেন্ডন, ওই যে জয়েন্টে যদি ফ্যাট জমা হয়। আর হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি, এটা অপথ্যালমোস্কোপে দেখা যাবে, ঠিক আছে। ইনভেস্টিগেশন কি করবি, এই সব ডিজিজে, কিডনিতে কি করবি, সেরাম ক্রিয়েটিনিন, এই যে তারপর এন্ডোক্রাইনের কুশিং সিনড্রোম, কোন সিনড্রোম, এগুলো দেখার জন্য কি করবি, ওই যে কর্টিসল টেস্ট, তারপরে ওই দিকে তো ওই যে হ্যাঁ থাইরয়েড, কর্টিসলেরই একটু অ্যাড্রিনাল গ্ল্যান্ড, অ্যাড্রিনাল গ্ল্যান্ডের কোন সিনড্রোম, কুশিং সিনড্রোম, থাইরয়েডক্সিকোসিস, হ্যাঁ টিএসএস টেস্ট করবি। এই যে প্রথমে ইউরিন অ্যানালাইসিস করবি, প্রোটিন গ্লুকোজ আছে কিনা, ডায়াবেটিস হলে ওবেসিটি হতে পারে, হ্যান্ড হাইপারটেনশন হতে পারে, ঠিক আছে। তারপর কি ব্লাড ইউরিয়া ক্রিয়েটিনিন, সেরাম ক্রিয়েটিনিন দেখবি, কিডনি ডিজিজের জন্য হতে পারে। তারপর কি ব্লাড গ্লুকোজ দেখবি, তারপর কি হাই ডেনসিটি লিপোপ্রোটিন দেখবি, ডিসলিপিডিমিয়া আছে কিনা, লিপিড প্রোফাইল দেখবি, তারপরে এদিকে ইসিজি করবি, ঠিক আছে। আর তারপর কি আদার ইনভেস্টিগেশন কি করবি, রেনাল আল্ট্রাসাউন্ড, এই যে সব জায়গায়। ইউরিন ক্যাটেকোলামাইন কেন দেখি, ওই যে ফিওক্রোমোসাইটোমা, মনে আছে, বিনাইল মেন্ডেলিক অ্যাসিড। ইউরিন ক্যাটেকোলামাইন মানে কি, অ্যাড্রিনাল গ্ল্যান্ডের ওই যে কি ক্যাটেকোলামাইন জিনিস কি, অ্যাড্রিনালিন, নরঅ্যাড্রিনালিন, এগুলো যদি ইউরিন থেকে বের হয় তার মানে ইউরিন বেশি, ফিওক্রোমোসাইটোমা, ফিওক্রোমোসাইটোমা কি অ্যাড্রিনাল গ্ল্যান্ডের টিউমার। এই যে ইনভেস্টিগেশনগুলো, তাইলে একটা হাইপারটেনশন মানে সেকেন্ডারি হাইপারটেনশন, এইটা কিভাবে অ্যাসেসমেন্ট করতে হয়, ইভালুয়েশন করতে হয়, হিস্ট্রি আপ টু দ্য এক্সামিনেশন, ইনভেস্টিগেশন করে, ঠিক আছে। এই যে থাইরয়েড ফাংশন টেস্ট, মানে সব কিছু যত অর্গানের ঝামেলা আছে, এই যে কিডনি, থাইরয়েড, অ্যাড্রিনাল গ্ল্যান্ড, তারপর বিভিন্ন ধরনের ড্রাগ, কোয়াগুলেশন অফ দ্য অ্যাওর্টা, সব কিছু আমার দেখতে হবে, তাহলে বুঝা গেছে। আর হোয়াইট কোট হাইপারটেনশন, হোয়াইট কোট হাইপারটেনশন ডাক্তার দেখলে এটা একটু বাড়ে, এই যে ওইনে পার্সন অফ দ্য ব্লাড প্রেশার ডক্টরস অফিসার দেন, মানে ওই ডাক্তার দেখলে একটু বাড়ে, ঠিক আছে। আর এই যে হাইপারটেনসিভের ট্রিটমেন্টটা, এইটা আমি বুঝিয়ে দিতেছি, এইটাই মোটামুটি আমাদের
এই জায়গায় দিয়ে শেষ। ভালভুলার হার্ট ডিজিজটা দেখবো, ভালভুলার হার্ট ডিজিজ। রিউমেটিক হার্ট ডিজিজের ম্যানেজমেন্ট এখানে আর করানোর দরকার নেই, আমরা এটা বুঝেইছি। রিউমেটিক হার্ট ডিজিজ কি আমরা একবার তো বলি রিউমেটিক হার্ট ফিভার তো আর এই জায়গার না, রিউমেটিক ফিভার এই রিউমেটিক হার্ট ডিজিজ রিউমেটিক ফিভারের ওইটা ওই জায়গায় বিস্তারিত লেখা। বাচ্চাদের দেখ তো এখানে তো দেখ বাচ্চাদের